আজকের আমাদের একটা নতুন টপিক দ্যাট ইজ ফোর্স অ্যান্ড প্রেশার। চলো স্টার্ট করা যাক। ওকে, তো প্রথমেই আমাদের জানতে হবে হোয়াট ইজ ফোর্স। ফোর্স কি? আমি এটাকে দুটো ভাবে ডিফাইন করতে পারি। ফার্স্ট কি, অবজেক্ট হুইচ ইজ ফ্রি টু মুভ। একদম প্রথমে দেখো লেখা আছে অবজেক্ট হুইচ ইজ ফ্রি টু মুভ। তার মানে কি, কোনো একটা অবজেক্ট সেটা যদি মুভ করতে এবল হয়, মানে এখানে ফার্স্ট যে ডায়াগ্রামটা রয়েছে, এখানে একটা বাচ্চা মেয়ে, সে একটা সুইং এর মধ্যে বসে রয়েছে এবং একটি ছেলে তাকে সুইং করতে হেল্প করছে। কিভাবে? না, সুইংটাকে পুশ করে। তার মানে আমি যদি ইদার পুশ করি অর পুল করি, কেমন অবজেক্টে? না, হুইচ ইজ ফ্রি টু মুভ। ফ্রি টু মুভ, তাহলে অবজেক্টের দু রকম চেঞ্জেস হতে পারে। কিরকম? একটা যদি কোনো স্টেশনারি অবজেক্ট থাকে, স্টেশনারি অবজেক্ট মানে কি, তার মানে সেই অবজেক্টটা আগে মুভ করছিল না, চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি সুইংটার কথাই বলতে পারি। একদম প্রথমে কিন্তু সুইংটা মুভ করছিল না, বাচ্চা মেয়েটি বসলো, তারপরে ছেলেটি গিয়ে যখন পুশ করছে সুইংটাকে, তখন ওটার একটা সুইঙ্গিং মুভমেন্ট স্টার্ট হচ্ছে। তাহলে এটা প্রথমে ছিল একটা স্টেশনারি অবজেক্ট, এবার ওকে পুশ করা হলো বা পুল করা হলো, তারপরে ওর মধ্যে একটা মুভমেন্ট এলো। তাহলে এটা হচ্ছে ওয়ান টাইপ। আরেকটা টাইপ কি হতে পারে? সেম, আমি পুশ অর পুল করব, কিন্তু এখানে অবজেক্টটা ইজ অলরেডি ইন মোশন। মানে আমি ধরো যে কোনো ক্রিকেট বল হতে পারে বা ফুটবল হতে পারে। আমি যদি ফুটবল দিয়ে বলি, তাহলে একটা ফুটবল ধরো এইদিকে কোন একজন প্লেয়ার কিক করেছে, এই ডিরেকশনে এটা মুভ করে আসছিল। তাহলে ফুটবলটা যখন এখানে এলো, দেখা গেল এখান থেকে অন্য একজন প্লেয়ার সেই ফুটবলটাকে এই ডিরেকশনে কিক করে পাঠিয়ে দিল। তাহলে ফুটবলটা অলরেডি একটা তার মুভমেন্ট ছিল, ও এই ডিরেকশনে আসছিল, কিন্তু দেখা গেল এখান থেকে একজন প্লেয়ার কিছুটা ডিরেকশন চেঞ্জ করে অন্যদিকে পাঠিয়ে দিল। তাহলে আমরা এখানে কি দেখছি, যে ফুটবলটা বা অবজেক্টটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার স্পিডও চেঞ্জ হতে পারে। মানে কিছুটা ইনক্রিজড হতে পারে স্পিড, কিছুটা ডিক্রিজড হতে পারে। তাহলে এই অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখলাম কি, অবজেক্টটা ওয়াজ অলরেডি ইন মোশন, এখানে ডিরেকশন চেঞ্জ হচ্ছে, অর অবজেক্টের যে মোশন ছিল, তার যে স্পিডটা ছিল, সেটা কিছুটা ইনক্রিজড হচ্ছে বা ডিক্রিজড হচ্ছে, অথবা দুটোই হচ্ছে। তাহলে এটা গেল আরেকটা টাইপ। তাহলে আমরা যদি একদম ফার্স্টে দেখি যে অবজেক্ট ইজ ফ্রি টু মুভ, এটার আন্ডারেই দুটো পড়ছে। নাম্বার ওয়ান, when the object is in stationary position, মানে অবজেক্টটা মুভ করছিল না, কিন্তু এখন পুশ বা পুল করার পরে তার মধ্যে একটা মোশন প্রডিউসড হয়েছে। আর সেকেন্ড ওয়ান ইজ যখন অবজেক্টটা ওয়াজ অলরেডি ইন মোশন অর ইন মুভমেন্ট, এবার তাকে পুশ বা পুল করার পর তার ডিরেকশন চেঞ্জ হয়েছে, অর স্পিড চেঞ্জ হয়েছে, অর বোথ দ্য ডিরেকশনস অ্যান্ড দ্য স্পিড হ্যাভ বিন চেঞ্জড। এটা গেল যখন ফ্রি টু মুভ। এবারে এরকম কোনো অবজেক্ট হতে পারে which is not free to move। তার মানে আমি ধরো একটা স্প্রিং, তাকে একটা এরকম স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি। বা আমাদের খুব পরিচিত একটা উদাহরণ হচ্ছে রাবার ব্যান্ড। আমরা অনেক সময় দেখা যায় রাবার ব্যান্ডটাকে আঙুলের মধ্যে নিয়ে তাকে কিছুটা লম্বা করছি, আবার ছেড়ে দিচ্ছি, অনেক সময় আঙুলে লেগেও যায়। তো রাবার ব্যান্ডটা ইজ ইট ফ্রি টু মুভ? একেবারেই না, ওটা আমাদের হাতে রয়েছে, ওটা তো মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারছে না। তাহলে এক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ইজ নট ফ্রি টু মুভ, কিন্তু তার মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। কিন্তু ফোর্স অ্যাপ্লাই করার ফলে তো মুভমেন্ট কিছু হচ্ছে না। এখানে কি হবে, অবজেক্টের সাইজ অর শেপ চেঞ্জ হবে। মানে কি, আমি রাবার ব্যান্ডটাকে যখন এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করে আর এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করে টানছি, তখন রাবার ব্যান্ডটা কিন্তু কিছুটা তার শেপটা এরকম হয়ে যায়, সাইজ কিছুটা ইনক্রিজ হয়ে যায়, শেপটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। তার মানে এটা হচ্ছে when the object is not free to move, কিন্তু আমরা ফোর্স অ্যাপ্লাই করার জন্য সাইজ বা শেপ বা দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা স্প্রিং দিয়ে এক্সাম্পলটা দেখি, স্প্রিংটাকে একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে এবং স্প্রিং এর অপোজিট এন্ডে একটা কোনো মাস রাখা হয়েছে, মানে যাতে একটা ওয়েট আসে এই লোয়ার এন্ডটাতে। কিছুক্ষণ বাদে দেখছি কি, বা যখনই মাসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তারপরে দেখছি স্প্রিংটা কিন্তু
এই লেন্থটা বেড়ে যাচ্ছে। পাশে একটা রুলার রাখা হয়েছে যাতে আমরা মেজারমেন্টটা করতে পারি যে আগে কতটা লেন্থ ছিল, এখন কতটা লেন্থ হয়েছে। তো সেটা মেজার করার জন্য একটা রুলার রাখা হয়েছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্প্রিংটা কিন্তু তার লেন্থ কিছুটা ইনক্রিজ করেছে। এবার যদি মাসটাকে আমরা আবার খুলে রেখে দিই, ওটা কিন্তু আবার আগের পজিশনে চলে যাবে। একবার বড় হলো, স্প্রিংটার লেন্থটা বেশি হয়ে গেল, ওটা আবার আগের পজিশনে চলে যাচ্ছে। তাহলে ওর কি মুভমেন্ট হচ্ছে? না, মুভমেন্ট হচ্ছে না, কিন্তু স্প্রিংটার শেপ বা কিছুটা সাইজ সেটা চেঞ্জড হচ্ছে। এটা কখন হবে? when the object is not free to move। এবারে এখানে একটা জিনিস আসে, কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। কিরকম? আচ্ছা, এটাকে যদি আমি একটু ইরেজ করে দিই এই পার্টটা। ওকে, আমাদের এখানে যেটা মাথায় রাখার বিষয় যে যখন আমরা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করব, the mass of the body or the object will not change, it will remain unchanged। কেন? কারণ এই ধরো স্প্রিংটা যে এখানে ছিল, এরকম কি হয়েছে যে স্প্রিং এর মধ্যে অন্য কোনো মেটেরিয়াল চলে এসছে? মানে আমি মাসটা বাদ দিয়ে বলছি, মাসটা তো আমি বাইরে থেকে অ্যাপ্লাই করেছি। এবার মাসটাকে যদি আমি আবার খুলে রেখে দিই, তাহলে কি স্প্রিং এর মধ্যে কি কোনো মেটেরিয়াল চেঞ্জ হয়েছে বা স্প্রিং এর মাসটা ডিক্রিজড হয়েছে, ইনক্রিজড হয়েছে, এরকম কি হবে? না। তার মানে, বা ধরো আমি যদি যখন আগের এক্সাম্পলটা যেটা বললাম, ধরো ফুটবলটা, তো ফুটবলটার মধ্যে যখন একটা প্লেয়ার কিক করে এইদিকে পাঠালো, আবার এই দিক থেকে আরেকটা প্লেয়ার কিক করে এইদিকে পাঠালো, কিন্তু ফুটবলের মাস কি কখনো চেঞ্জ হয়েছে? না। তাহলে মাস অফ দ্য অবজেক্ট অর দ্য বডি উইল রিমেইন আনচেঞ্জড। সেকেন্ড পয়েন্ট কি? উই ক্যান ফিল দ্য এফেক্ট অফ ফোর্স। আমরা কি ফোর্স কখনো চোখে দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি এতটা ফোর্স অ্যাপ্লাই করছি? না, আমরা ফোর্সটাকে চোখে দেখতে পাচ্ছি না, বাট উই ক্যান ফিল দ্য এফেক্ট অফ দ্য ফোর্স। কিরকম? আমি যখন এই মাসটাকে স্প্রিং এর মধ্যে একটা এন্ডে লাগিয়ে দিয়েছি, তখন তার এফেক্টে স্প্রিং এর লেন্থটা ইনক্রিজ হচ্ছে, আমি এই ইনক্রিমেন্টটা দেখতে পাচ্ছি, কিন্তু ফোর্স কতটা অ্যাপ্লাইড হয়েছে সেটা কিন্তু আমি চোখে দেখতেও পারছি না বা আলাদা করে ফিল করতে পারছি না। ফোর্সটা অ্যাপ্লাই করার পর কি চেঞ্জ হলো আমি সেটা দেখতে পাচ্ছি, রাইট? অ্যান্ড it has both the magnitude and direction, that is why it is called a vector quantity। আমরা জানি স্কেলার কোয়ান্টিটি একটা হয়, ভেক্টর কোয়ান্টিটি একটা হয়। ভেক্টর কোয়ান্টিটি কোনটাকে বলবো? যখন একটা কোনো ইউনিটের ম্যাগনিটিউডও থাকবে বা একটা কোনো কোয়ান্টিটির ম্যাগনিটিউডও থাকবে, কতটা আমি অ্যাপ্লাই করছি, অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা ডিরেকশন থাকবে, ডাউনওয়ার্ডস হলো, আপওয়ার্ডস হলো, রাইট অ্যাঙ্গেল হলো, কোনো একটা ডিরেকশন থাকবে, তখন সেই কোয়ান্টিটিকে বলা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। অ্যান্ড ইন দিস কেস উই হ্যাভ সিন দ্যাট এই যে ফোর্স, তার কিন্তু একটা ম্যাগনিটিউড অবশ্যই থাকবে এবং তার একটা ডিরেকশনও থাকবে। নেক্সট, কিছু ইউনিট রয়েছে ফোর্স মেজার করতে গেলে। এই যে আমরা বললাম ম্যাগনিটিউড, তার মানে কতটা ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। তো আমাদের খুব পরিচিত ইউনিট হচ্ছে নিউটন, আইজ্যাক নিউটনের নাম থেকেই এটা এসেছে। তো নিউটন হচ্ছে এসআই ইউনিট, তার মানেই বুঝতে পারছো এটাই কিন্তু মোস্টলি পপুলার ইউনিট অফ ফোর্স। তাহলে এখান থেকে একটা ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ওয়ান নিউটন বা ডিফাইন ওয়ান নিউটন, সেরকম একটা কোয়েশ্চেন খুব আসে। তো হোয়াট ইজ ইট? আ ফোর্স when applied on a moving body of mass 1 kg in the direction of its motion increases its speed by 1 meter per second in 1 second। তার মানে কি? একটা কোনো সাপোজ একটা কোনো বল এই মুভমেন্টে যাচ্ছিল এবং এই বলটাকে আমি বলছি ইট ইজ অফ 1 কিলোগ্রাম মাস। তাহলে ফার্স্ট এর পোর্শনটা ক্লিয়ার হলো, ফোর্স। আচ্ছা, a moving body of mass 1 kg, তাহলে this is the moving body and this is of 1 kilogram of mass। এবার এই বলটা এই ডিরেকশনে সাপোজ মুভ করছিল, আমি বলটাকে এই ডিরেকশনে আরেকবার কিক করলাম, তার মানে কি যেই মোশনে বা যেই ডিরেকশনেও যাচ্ছিল আমি বলটাকে সেই ডিরেকশনে পাঠিয়ে দিতে কিছুটা হেল্প করলাম। কিন্তু আমি যদি এরকম কোনো ডিরেকশনে অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু এটা হতো না। যেই ডিরেকশনে অবজেক্টটা মুভ করছে বা তার একটা মোশন রয়েছে, আমি সেই ডিরেকশনেই ওকে আরেকটু যেতে হেল্প করলাম একটা ফোর্স অ্যাপ্লাই করে, which increases its speed by 1 meter per second in
1 সেকেন্ড। এবং আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম তার জন্য কি হচ্ছে না, এই অবজেক্টের যে স্পিডটা ছিল সেটা 1 মিটার পার সেকেন্ডে ইনক্রিজড হচ্ছে। যদি এরকম একটা ঘটনা হয় তখন আমি সেটাকে বলবো যে আমি যেই অ্যামাউন্ট বা যেই কোয়ান্টিটি অফ ফোর্স অ্যাপ্লাই করেছি দ্যাট ইজ 1 নিউটন। আরেকবার বলছি, এই অবজেক্টটা আমি ধরে নিয়েছি এটা একটা ফুটবল, সেটা 1 কিলোগ্রামের, এবং ফুটবলটা যাচ্ছিল এরকম রাইট হ্যান্ড সাইডে বা রাইটওয়ার্ডস ডিরেকশনে। আমি কি করলাম, এই বলটাকে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করে সেম ডিরেকশনে যেতে হেল্প করলাম, এবং দেখলাম যে এই বলটার যে স্পিড আগে ছিল তার থেকে ওর স্পিড এখন 1 মিটার পার সেকেন্ড এটাতে ইনক্রিজ হচ্ছে পার সেকেন্ড হিসেবে। এই ঘটনাটা যদি ঘটে তাহলে এবার প্রশ্ন আসবে যে আমি কতটা ফোর্স অ্যাপ্লাই করেছি। এই পুরো ঘটনাটা ঘটলে যদি সেম সেম এরকম জিনিস হয় তাহলে আমি বুঝবো যে আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, রাইট? এটা গেল আমাদের খুব পরিচিত একটা ইউনিট, নিউটন। এবার এটা বাদ দিয়েও আরেকটা ইউনিট হয় which is called কেজিএফ। কেজি আর ফোর্স, রাইট? তো the force of gravity on a body of mass 1 কেজি। আমাদের জানি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা। তো গ্র্যাভিটি 1 কিলোগ্রাম কোন একটা অবজেক্টকে যতটা তার ফোর্স দিয়ে নিজের দিকে টানছে সেটাকেই বলা হচ্ছে কেজিএফ। তাহলে ফোর্স অফ গ্র্যাভিটি কি? ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সার্টেড অন আ বডি বাই দ্য আর্থ। তাহলে আর্থ তার যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটাকে অ্যাপ্লাই করে 1 কিলোগ্রাম অফ অবজেক্টকে নিজের দিকে যে টানছে সেটাকেই বলা হচ্ছে 1 কেজিএফ। এবার এই কেজিএফ আর নিউটনের মধ্যে একটা রিলেশন রয়েছে, 1 কেজিএফ ইকুয়াল টু 9.8 নিউটন, এটা হচ্ছে এক্সাক্টটা। আর যদি আমাদের 9.8 নিউটন মনে না থাকে আমরা 10 নিউটন দিয়ে নিউমেরিক্যালস করতে পারি। নেক্সট হচ্ছে টার্নিং এফেক্ট অফ আ ফোর্স। এটা কি রকম? এটা হচ্ছে একটা কোনো অবজেক্ট যদি একটা পার্টিকুলার কোনো একটা জায়গায় আটকে থাকে, মানে কি রকম? যদি আমরা, আচ্ছা এটা একটু যদি চেঞ্জ করে নিই, ওকে। তো যদি আমরা এই অবজেক্টটার দিকে তাকাই, একদম মাঝখানে দেখো একটা পয়েন্ট আছে which is called পিভট। পিভট বলে, পাইভট বলে, তো আমি পিভটই বলছি। এটাকে ও দিয়ে ডিনোট করেছে। এবার এই অবজেক্টটা কিন্তু মুভ করতে পারবে জাস্ট এই পিভট পয়েন্টটাকে সেন্টারে রেখে, মানে আমরা বলতে পারি আর্থের অ্যাক্সিস যেরকম সেরকম। আর্থের অ্যাক্সিসটাকে মাঝখানে রেখে আর্থটা রোটেট করছে, কিন্তু আর্থ কি একদম মুভ করে বাইরে বেরিয়ে যাচ্ছে? সেটা না। আমি যদি রোটেশন যে মুভমেন্টটা সেটাকে বলি, আমি রেভলিউশনের কথা বলছি না। তো রোটেশনে কি হচ্ছে, আর্থ নিজের অ্যাক্সিসটাকে সেন্টারে রেখেছে আর সেটার চারপাশে ঘুরছে, দ্যাট ইজ কল্ড রোটেশন। এখানেও যদি দেখো এই অ্যাক্সিসটা কিন্তু একদম সেন্টার দিয়ে গেছে অবজেক্টটার, আর এই একদম সেন্টার পয়েন্টটাকে বলা হচ্ছে কি পিভট বা পিভটাল পয়েন্ট। এবার এই পিভটটাকে সেন্টারে রেখে অবজেক্টটার কিন্তু একটা মোশন হবে, এইদিকেও অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে, এখানে দেখিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি একটা ফোর্স যদি এরকম একটা জায়গায় অ্যাপ্লাই করি, এই পয়েন্টে যদি আমি অ্যাপ্লাই করি, দেখা গেল অবজেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করা স্টার্ট করেছে, কিপিং দিস পিভট অ্যাট ইটস সেন্টার। এইরকম কোনো মুভমেন্ট হলে তাকেই বলা হচ্ছে টার্নিং এফেক্ট অফ আ ফোর্স। ঠিক আছে? তো এটার একটা খুব পরিচিত এক্সাম্পল কি না, আমাদের যে দরজা সেটা কিরকম। দরজার ক্ষেত্রে আমরা দেখি এখানে হিঞ্জ থাকে, রাইট? হিঞ্জেস যেটাকে বলে, বা আমরা বাংলায় বলি কবজা। তো সেখানে কিন্তু দরজাটা একদম ফিক্সড থাকে, ঠিক? তো আমরা কি দরজা এই দিক দিয়েও খুলতে পারছি আবার এই দিক দিয়েও খুলতে পারছি, এরকম হয় না, একটা দিক ফিক্সড থাকছে। হ্যাঁ, কোনো কোনো দরজায় দেখা যায় একটা পার্টিকুলার ডিরেকশনে এটা মানে ভিতর দিকে খুলছে, আর কোনো কোনো দরজায় দোকানে গেলে আমরা যেরকম দেখতে পারি পুশ অ্যান্ড পুল, দুটো মুভমেন্টই হয়, কিন্তু একটা পয়েন্ট কিন্তু তার ফিক্সড থাকে, রাইট? তো এটা কোথায় ফিক্সড রয়েছে? একটা পিভট, ওইটাকে আমরা পিভটই এখানে ক্যালকুলেট মানে ডেজিগনেট করব। এই হিঞ্জ গুলো ধরে নাও এগুলো পিভট। তাহলে আমি যখন পিভটটাকে সেন্টারে রাখছি, ফোর্স অ্যাপ্লাই করছি দরজার এই দিকটাতে, এই এজটাতে, তখন আমি দেখতে পাচ্ছি দরজাটার একটা মুভমেন্ট হচ্ছে, হয় ভিতর দিকে খুলে যাচ্ছে বা বাইরের দিকে খুলে যাচ্ছে বা বোথ ডিরেকশনে খুলে যাচ্ছে, কিন্তু এই হিঞ্জের যে পার্টটা সেটা কিন্তু একদম ফিক্সড থাকছে। এটাকে বলা হচ্ছে টার্নিং এফেক্ট। আচ্ছা, নাও
ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং এফেক্ট কিরকম, একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ফোর্স ফ্রম দ্য পিভটেড পয়েন্ট। কিরকম, আচ্ছা আমাদের যদি ফোর্সের অ্যাপ্লিকেশনটা খুব বেশি হয়, মানে আমি যদি ধরো দরজার এক্সাম্পলটা দিই, তুমি দরজাটাকে খুব আস্তে করে পুশ করলে, তাহলে দরজাটা স্পিডে খুলবে নাকি দুম করে এসে ধাক্কা মারলে তখন স্পিডে খুলবে? অবভিয়াসলি যখন আমি দুম করে এসে ধাক্কা মারবো জোরে খুলবে, বাড়ি খেয়ে যাবে। তার মানে কি আমার ফোর্সের ম্যাগনিটিউডটা যদি বেশি হয়, ম্যাগনিটিউড এটা যদি ইনক্রিজড হয়, তখন আমি দেখবো কি টার্নিং এফেক্টটাও বেশি হচ্ছে, রাইট? অ্যান্ড আরেকটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিরকম, আচ্ছা দরজার ক্ষেত্রে যদি আমি এখানে বলি, আমরা দরজায় কিন্তু এইরকম এজের দিকে, মানে অপোজিটের যে এজটা থাকছে সেখানে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করি। খুব ভালো করে দেখবে, নোটিস করে, যদি তুমি দুবার অ্যাপ্লাই করবে ফোর্সটা, দুবার বা তিনবার, কিরকম পজিশনে, একবার একদমই এজের কোনো একটা পোর্শনে অ্যাপ্লাই করবে, আরেকবার মিডলের কোনো একটা পোর্শনে অ্যাপ্লাই করবে, আরেকবার একদম হিঞ্জে বা পিভট যে পয়েন্টটাকে আমরা এখানে বলছি সেই রকম একটা পজিশনে অ্যাপ্লাই করবে, এবং তোমার ফোর্সটা কিন্তু ইকুয়াল হবে, মানে তুমি এইদিকে খুব জোরে অ্যাপ্লাই করলে বা এইদিকে খুব জোরে অ্যাপ্লাই করলে সেরকম না, মোটামুটি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স তুমি অ্যাপ্লাই করবে তিনটে পজিশনে, একটা এই অপোজিট এজের দিকে, একটা মিডল পোর্শনে, একটা হিঞ্জ যেই পোর্শনটায় থাকে সেই এজটার দিকে। তুমি দেখতে পাবে যখন তুমি এই অপোজিট এজে ফোর্সটা অ্যাপ্লাই করছো, তখন কিন্তু কাজটা খুব ইজিলি হয়ে যাচ্ছে বা তার অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু যখন যত তুমি হিঞ্জ বা পিভটের কাছে যাচ্ছ, সেম অ্যামাউন্ট অফ ফোর্স যদি অ্যাপ্লাই করো, তার অ্যাপ্লিকেশনটা কিছুটা কমে যাচ্ছে। কেন? কারণ এখানে যেটা বলা হচ্ছে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কার থেকে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ফোর্স ফ্রম দ্য পিভটেড পয়েন্ট। তাহলে আমরা এখানে ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করেছি? প্রথমে আমি ধরে নিলাম দরজার একদম এই এজটাতে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, আর এখানে পিভটেড পয়েন্ট কোনটা? এই হিঞ্জের যে জায়গাটা এটা। তাহলে তার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা যত বেশি হবে, তত কিন্তু এই অ্যাপ্লিকেশনটারও ভালো হবে বা তার সেটা ইনক্রিজড হবে। আমি যত হিঞ্জের কাছে যাচ্ছি বা পিভটেড পয়েন্টের কাছে যাচ্ছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কমছে, তার যে অ্যাপ্লিকেশনটা বা এফেক্টটাও কম হবে। যত আমি কাছে যাব আরো এটা আরো কমতে থাকবে। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কাদের মধ্যে? না যেখানে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেইখানে, অ্যান্ড দ্য পিভটেড পয়েন্ট, এই দুটোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যত বেশি হবে, তত কিন্তু তার এফেক্টটা বেশি হবে। তাহলে এখান থেকে আমরা দুটো পেলাম কি, ওয়ান ইজ ম্যাগনিটিউড, যত আমি জোরে ফোর্সটা অ্যাপ্লাই করব তত ভালো কাজটা হচ্ছে, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পিভটেড পয়েন্ট অ্যান্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড, সেটা যত বেশি হবে তত কিন্তু এফেক্টিভিটি বেড়ে যাবে। তো এটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য টার্নিং এফেক্ট অফ আ বডি। এবার এই যে টার্নিং এফেক্ট, এটা আমাদের ডেইলি ইউজেসে কিছু ঘটনা আমরা দেখতে পাই। কিরকম? প্রথমেই যেটা আমরা আগের স্লাইডে দেখে নিলাম, দরজা। এটা বাদ দিয়েও হয়, কি বলেছে, টার্নিং অফ আ হ্যান্ড ফ্লাওয়ার গ্রাইন্ডার। এটা হয়তো আমাদের বাড়িতে খুব একটা দেখা যাবে না, বাট যেখানে ধরো একদম হোল গ্রেন সেগুলোকে পেশাই করা হয়, গ্রাইন্ড করা হয়, যেটাকে আমরা জাতা বলি, তো সেখানে কিন্তু এইরকম একটা জিনিস থাকে। কিরকম? একটা একটু সার্কুলার স্টোন থাকে যেটা একটু বড়, আর তার উপরে একটু ছোট সার্কুলার স্টোন থাকে। এখানে যদি দেখো, আপার সার্কুলার স্টোন হচ্ছে উপরের একটু ছোট পোর্শন, মানে ছোট সার্কেল যেটা সেটা, আর লোয়ারটা হচ্ছে তার নিচে রয়েছে। আর এই দুটোর মাঝখানে যেই ফুড গ্রেনটাকে আমরা পেশাই করব, গ্রাইন্ড করব, সেটাকে রাখা হচ্ছে। এবং মাঝখানে দেখতে পাচ্ছ একটা হোল মতন রয়েছে, which is here, which is pivoted point or pivot. আচ্ছা, আমরা ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করব? ফোর্সটা অ্যাপ্লাই করব এখানে, দেখো একটা হ্যান্ডেল মতন, এই যে লেখাই আছে হ্যান্ডেল, একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে, এইটাকে ধরেই কিন্তু এরকম ভাবে ঘোরানো হয়, বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে বা ক্লকওয়াইজ হতে পারে, এটাকে ঘোরানো হয়। ঠিক আছে? তাহলে এখানে পিভটাল পয়েন্ট এটা, আর হ্যান্ডেল মানে এখানে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করছি। হ্যান্ডেলটা যদি দেখো, দেখতে পাবে এটা কিন্তু একদম এজের কাছাকাছি রয়েছে,
এটা কি পিভটের খুব কাছে রয়েছে? না, এটা এজ এর কাছে রয়েছে। কেন? কারণ ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করব আর পিভটটা এখানে। তাহলে আমার যত পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ইনক্রিজড হবে তত তার এফেক্টিভিটিও বেড়ে যাবে। তাই জন্য কিন্তু আমি হ্যান্ডেলটাকে দেখতে পাচ্ছি এজ এর কাছাকাছি রয়েছে। এবার এটাকে যখন আমরা এরকম ভাবে রাউন্ড করে 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 ফোর্স অ্যাপ্লাই করে ঘোরাবো, দেখা যাবে এই যে ফুড গ্রেইনস গুলো সেটা আস্তে 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 গ্রাইন্ড হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো এক্সাম্পল, যদিও এটা আমাদের এখন তো বাড়িতে দেখা যাবে না, গ্রামের দিকে গেলে এই মেকানিজম গুলো এখনো দেখা যায়। ওকে, নেক্সট হচ্ছে টার্নিং অফ আ স্প্যানার। এটা আমরা দেখে থাকতে পারি কিরকম, যেটাকে আমরা বলি অনেক সময় নাট খুলতে কাজে লাগে, দ্যাট ইজ দিস স্প্যানার। কি হচ্ছে, আচ্ছা এখানে এই নাটটার মধ্যে কিন্তু স্প্যানারের যে এরকম স্ট্রাকচারটা এটাকে একদম ফিক্স করে দেওয়া হয়। তারপরে আমরা এই হ্যান্ডেলটাকে ইউজ করে ওটাকে এরকম ভাবে রাউন্ড করে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাটটাকে অ্যাকচুয়ালি খুলি। কি হচ্ছে, তাহলে এই নাটের মধ্যে স্প্যানারের যে এই পোর্শনটা সেটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। তার মানে দিস উইল বিকাম দ্য পিভটাল পয়েন্ট অর পিভট, রাইট? এটার যে হ্যান্ডেলটা রয়েছে সেখানের কোনো একটা পোর্শনে কিন্তু আমরা এই ফোর্সটাকে অ্যাপ্লাই করব। এবার বলো, আমরা যদি ফোর্সটা এখানে অ্যাপ্লাই করি, এরকম কোনো পোর্শনে অ্যাপ্লাই করি, তাহলে বেশি ভালো এফেক্টটা হবে নাকি আরেকটু দূরে করলে হবে? অবশ্যই দূরে করলে। কেন? কারণ এটা পিভট বা পিভটাল পয়েন্ট। আমি যত এর কাছাকাছি করব, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কমবে, এফেক্টিভিটি কমে যাবে। আমি যত এর থেকে ডিসটেন্সটাকে বাড়িয়ে দেব, তত তার এফেক্টিভিটিও বেড়ে যাবে। কেন? কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য পিভট অ্যান্ড দ্য ফোর্স অ্যাপ্লাইড সেটা কিন্তু বেড়ে যাবে। তাই জন্য দেখা যায় যে আমরা এই এজের দিকে ওটাকে ফোর্সটা অ্যাপ্লাই করে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাটটা সহজেই খুলে দিতে পারি। টার্নিং এফেক্ট প্রডিউসড বাই ফোর্স। এটা গেল সেকেন্ড এক্সাম্পল। নেক্সট হচ্ছে টার্নিং অফ আ হুইল অফ আ বাইসাইকেল। বাইসাইকেল নিশ্চয়ই আমাদের সাইকেল কেউ না কেউ নিশ্চয়ই চালাও। তো এখানে দেখা যায় দুটো এরকম সার্কেল মতন থাকে এবং এখানে চেন লাগানো থাকে, অনেক সময় চেনটা পড়েও যায়। এখানে যেটা হচ্ছে মাঝখানের এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সেল। এটাকে তুমি ধরে নাও এটা হচ্ছে পিভট। আমি যদি এই বড় যে সার্কেলটা রয়েছে সেটা ধরে যদি বলি দিস ইজ দ্য পিভট। এবার প্যাডেল যেখানে থাকে সেটা একটা লম্বা একটা ওই রডের সাথে কানেক্টেড থাকে। ফুট রাখার যে পোর্শনটা সেটা একটা লম্বা রডের সাথে কানেক্টেড থাকে। আমরা ফোর্স অ্যাপ্লাই করি এখানটায়, তাই জন্য চাকাটা আস্তে আস্তে ঘুরছে। তাহলে পিভটটা এখানে, রডটা যদি খুব ছোট হতো, এক তো আমাদের চালাতে অসুবিধা হতো, সেকেন্ডলি আমাদের ফোর্সও কিন্তু অনেকটা বেশি অ্যাপ্লাই করতে হতো। কেন? কারণ যত এই হ্যান্ডেলের মতন যে পোর্শনটা, যত এটা ইনক্রিজড হবে, লেন্থটা যতটা বেশি হবে, তার মানে the perpendicular distance between the pivot and the force applied সেটাও তত বেশি হবে। তাহলে আমরা যদি এখানে কোনো একটা, ধরো এখানে একটা প্যাডেল থাকতো, এতটা ডিস্টেন্স না করে এখানে একটা যদি প্যাডেল থাকতো, তাহলে আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হতো। কিন্তু যেহেতু এটা লম্বা থাকছে তাই জন্য আমাদের কিছুটা কম ফোর্স অ্যাপ্লাই করে কাজটা হয়ে যাচ্ছে। তো এই মুভমেন্ট আমি যখন এটাকে পুশ করছি, এটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড হিয়ার অ্যান্ড দিস ইজ দ্য পিভটাল পয়েন্ট বা পিভট। তো লেন্থটা যতটা বেশি হয়েছে, আমি এটাকে ফোর্স অ্যাপ্লাই করে দেখছি এটা এইরকম মোশনে ঘুরছে আর এটা এগোতে থাকবে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে টার্নিং অফ আ ড্রিল মেশিন। এটা কিরকম ড্রিল মেশিন? এটা অনেক সময় কাঠের কাজ করতে গেলে এই জিনিসটা ইউজ করা হয়। দেখবে যে এরকম একটা ছুচালো জিনিস থাকে যেটাকে একটা জায়গায় ফিক্স করা হচ্ছে আর এরকম একটা রড লাগানো থাকে। তো এখানেও তাই, এটা হচ্ছে ফিক্স করে দিয়েছে, তার মানে দিস ইজ দ্য পিভটাল পয়েন্ট অর পিভট। আর এরকম যে রডের মতন যে জিনিসটা, সেটার যে কোনো একটা এন্ডে ফোর্সটাকে অ্যাপ্লাই করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে খোলা হয় বা জিনিসটাকে ড্রিল করা হয়। কারণ যত ঘোরাচ্ছে জিনিসটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে মানে হ্যান্ড ড্রিলিং মেশিন বলতে পারো। তো যত এই ফোর্স অ্যাপ্লাই করার যে জায়গাটা, মানে আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি আর আমি যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, অবভিয়াসলি এখানে ফোর্স অ্যাপ্লাই করলে আমার বেশি সুবিধা হবে। তো এটা একটা হ্যান্ড ড্রিলিং মেশিন যেটা আমাদের এই পিভট অ্যান্ড লেন্থটাকে কাজে লাগিয়ে আমরা কাজটা করতে পারি। তো এতদূর গেল হচ্ছে টার্নিং অফ, মানে টার্নিং এফেক্ট আমাদের ডেইলি লাইফে। এরপরে যেটা আসছে দ্যাট ইজ কল্ড মোমেন্ট অফ ফোর্স। ভেরি ইম্পর্টেন্ট। মোমেন্ট অফ ফোর্স কি বলা হচ্ছে? ওয়ান সেকেন্ড। ওকে, সো মোমেন্ট অফ ফোর্স কি বলছে? দিস ইজ দ্য প্রোডাক্ট, মানে কি আমাদের মাল্টিপ্লাই করতে হবে, প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ ফোর্স
and the perpendicular distance of force from the pivoted point। তাহলে এই যে আমরা এতক্ষণ টার্নিং এফেক্ট পড়লাম সেটাকে ইউজ করে কিন্তু আমরা মোমেন্ট অফ ফোর্সটাকে ক্যালকুলেট করতে পারি। কিরকম? আমাদের একটা ম্যাগনিটিউড অফ ফোর্স লাগবে, মানে কি আমি কতটা ফোর্স অ্যাপ্লাই করেছি, 1 নিউটন, 10 নিউটন, 5 নিউটন, কিছু একটা অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করেছি, বা আমরা কেজিএফ এও ফোর্স অ্যাপ্লাই করে থাকতে পারি। তো আমাদের ওই ম্যাগনিটিউডটাকে জানতে হবে। অ্যালং উইথ দ্যাট আমাদের ডিস্টেন্সটাকেও জানতে হবে, যেটা নিয়ে এতক্ষণ বলা হলো যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স ফ্রম দ্য পিভটেড পয়েন্ট। আচ্ছা, যদি এই পিকচারটার দিকে তাকাও দেখতে পাবে যে এই যে ও যে ডটটা দেওয়া আছে, দিস ইজ দ্য পিভট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ফোর্স। আচ্ছা, তো এই পয়েন্টটা হচ্ছে পিভট, এখানে লেখাও আছে। আচ্ছা, ফোর্সটাকে আমি এই ডিরেকশনে অ্যাপ্লাই করছি, আমি কি ফোর্সটাকে মাঝখানে কোথাও অ্যাপ্লাই করতে পারবো না? এটা সাপোজ একটা কোনো বড় একটা কোনো উডেন ব্লক হতে পারে বা স্টোন, যে কোনো একটা কিছু যেটা এখানে কোথাও একটা ফিক্স করা রয়েছে, তো আমি ফোর্সটাকে এরকম জায়গা দিয়ে অ্যাপ্লাই করছি টুয়ার্ডস এই ডিরেকশন, অ্যারো দেওয়াই রয়েছে। তাহলে পিভটাল পয়েন্ট এটা, ফোর্স অ্যাপ্লাইড হিয়ার, আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো পাচ্ছি না এরকম ভাবে, আমাকে কি করতে হবে, এই ফোর্সটা আমি যখন এরকম ভাবে অ্যাপ্লাই করছি নিশ্চয়ই ফোর্সটা এই ডিরেকশনেই এগোতে থাকবে, তো আমি এইটাকে কিছুটা ডটেড লাইন করে এগিয়ে দিলাম। সেম ভাবে পিভটাল পয়েন্ট যদি এটা হয়, এই ডটেড লাইনটাকেও যদি আমি এগিয়ে দিই, দেখা যাবে এরকম একটা জায়গাতে এটা মিট করেছে, তার মানে দিস উইল বিকাম দ্য 90 ডিগ্রি। আমি এই ডিস্টেন্সটাকেই নেব। তাহলে কি বলছে, perpendicular distance of the force F from the pivoted point O is OP। তার মানে ফোর্সটা আমি এরকম ভাবে অ্যাপ্লাই করেছি, আর ও পিভটাল পয়েন্ট যেটা, সেই দাগটাকে যদি আমি কিছুটা বাড়িয়ে দিই, দিস উইল বিকাম দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার কার মধ্যে, না পিভটাল পয়েন্ট আর এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেটা তো এই ডিরেকশনেই যাচ্ছিল, তাহলে পিভটাল পয়েন্ট অ্যান্ড ফোর্স এই দুজনের মাঝখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে আমার এখানে কি কি লাগবে মোমেন্ট অফ ফোর্স ক্যালকুলেট করতে গেলে? নাম্বার 1 ইজ ম্যাগনিটিউড, আমি কতটা ফোর্স অ্যাপ্লাই করছি সেটা তো আমি জানতে পারবো, আর তার সাথে আমি পারপেন্ডিকুলার ডিসটেন্সটাকেও ক্যালকুলেট করে নিলাম। এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই আমি পেয়ে যাব মোমেন্ট অফ ফোর্স। তাহলে মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু এফ, মানে কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, ইনটু মাল্টিপ্লাইড বাই ও পি, মানে এই যে পিভটাল পয়েন্ট এন্ড ফোর্স অ্যাপ্লাইড তাদের মাঝখানে যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি মোমেন্ট অফ ফোর্স। এবার এই মোমেন্ট অফ ফোর্স এরও সেম ইউনিট থাকে, তাহলে এবার বলো এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্সের আমরা ইউনিট কি পেয়েছি, নিউটন, কেজিএফ দিয়েও হয় বাট আমরা এসআই ইউনিট নিয়ে মেইনলি আগে কথা বলে নেব, নিউটন। আর ওপি, ওপিটা কি, ডিস্টেন্স, তাহলে এসআই ইউনিটে ডিস্টেন্সের ইউনিট কি, মিটার, তাহলে এসআই ইউনিট অফ মোমেন্ট অফ ফোর্স কি হয়ে যাচ্ছে, নিউটন ইনটু মিটার, যেটাকে আমরা শর্টে ক্যাপিটাল এন স্মল এম লিখতে পারি। এখানে কিন্তু স্মল এন লেখা যাবে না বা ক্যাপিটাল এম লেখা যাবে না, ক্যাপিটাল এন ডট স্মল এম, রাইট? আচ্ছা, সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট আমরা দেখতে পাচ্ছি ডাইন ইনটু সেন্টিমিটার, সেন্টিমিটার হচ্ছে তোমার ডিস্টেন্সের ইউনিট সিজিএস ইউনিটে জানি আমরা, আর ফোর্সের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, তাই জন্য আমরা এখানে ফোর্স ইনটু ডিস্টেন্স পেয়েছি, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার। এবার সেম আমরা কিছু রিলেশন দেখে নেব। আচ্ছা, 1 নিউটন মিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 10 স্কোয়ার সেন্টিমিটার, রাইট? তাহলে এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি হয়ে যাবে 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু একটা রিলেশন আসে যে 1 নিউটন মিটার ইকুয়ালস টু ড্যাশ ডাইন সেন্টিমিটার, যদি জাস্ট এটা বলে তাহলে 10 টু দি পাওয়ার 7 হয়ে যাবে, আর যদি ডিভাইড করে করতে পারে এটাও করতে পারবে। আচ্ছা, সেম ভাবে এসআই ইউনিট যেমন আমরা নিউটন মিটার পেয়েছিলাম, আমরা যদি নিউটনের জায়গায় জাস্ট কেজিএফ কে রিপ্লেস করে দিই তখন আমরা পেয়ে যাব কি, কেজিএফ মিটার। তাহলে 1 কেজিএফ মিটার ইকুয়ালস টু 10 নিউটন মিটার, যেটা আমরা আগে পেয়েছিলাম না যে
1 kgf equal to 9.8 নিউটন, তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 নিউটনই ধরে নিচ্ছি। সেম ভাবে 1 gf সেন্টিমিটার মানে গ্রাম ফোর্স সেন্টিমিটার দ্যাট ইজ ইকুয়াল টু 1000 ডাইন সেন্টিমিটার, এটাও একটা অ্যাপ্রক্স। তো এই ভ্যালুগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার দেখা যায় দুটো মোমেন্ট অফ মানে টু টাইপস অফ মোমেন্ট অফ ফোর্স হয়, একটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, একটাকে হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। তো যদি কোনো একটা অবজেক্ট এরকম ভাবে আটকে থাকে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ তার মুভমেন্টটা হয়, তাকে আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এবং এই যে ক্যালকুলেশন করে যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা পজিটিভ ধরবো। আর সেম ভাবে সেম একটা অবজেক্ট বা ডিফারেন্ট কোনো একটা অবজেক্টের যদি ক্লকওয়াইজ কোনো একটা মুভমেন্ট হয় ক্লকওয়াইজ ডিরেকশনে, তখন আমরা সেটাকে বলছি ক্লকওয়াইজ মুভমেন্ট, এবং এটাকে আমরা নেগেটিভ হিসেবে ক্যালকুলেট করব। তো এই দুটো একটু জেনে রাখা ভালো। নাও ফোর্স আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছে ফোর্সটাকে কিছুটা কাজে লাগিয়েই প্রেসার। আমাদের অনেক সময় কিন্তু ফোর্স আর প্রেসারের মধ্যে কিছুটা গন্ডগোল হয়ে যায়। কিরকম? ফোর্স হচ্ছে যেটাকে কাজে লাগিয়ে আমরা কোনো পুশ বা পুল, যেটাকে কাজে লাগিয়ে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি বা কোনো অবজেক্টের শেপ অর সাইজটাকে চেঞ্জ করতে পারছি। বাট প্রেসারের ক্ষেত্রে কি হচ্ছে, থ্রাস্ট জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম থ্রাস্ট কোনটাকে বলবো? একটা কোনো অবজেক্ট রয়েছে, তার উপর পারপেন্ডিকুলারলি যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য থ্রাস্ট। ফোর্স অ্যাক্টিং নর্মালি অর পারপেন্ডিকুলারলি, নর্মালি বলতে এখানে পারপেন্ডিকুলারলি বোঝানো হয়, তো আমরা পারপেন্ডিকুলার টার্মটাই জাস্ট এখন মাথায় রাখবো। অন আ সারফেস ইজ কল্ড থ্রাস্ট। এই নর্মাল কথাটা তোমরা লাইটের ক্ষেত্রে দেখতে পারবে যে ওখানে এরকম নর্মাল ক্রিয়েটেড হয়। তো যদি এখন এটা বুঝতে অসুবিধাও হয়, আগে জাস্ট পারপেন্ডিকুলার কথাটা বুঝে নাও যে পারপেন্ডিকুলার কোনটা, যখন একদম 90 ডিগ্রিতে সেটা পড়ছে। তাহলে কোনো একটা সারফেসে কোনো একটা অবজেক্ট থাকতে পারে, বা সারফেসটার নিজের ওপরেও যদি কোনো ফোর্স 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলারলি এসে অ্যাপ্লাইড হয়, সেটাকেই আমরা বলছি কি থ্রাস্ট। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রেসারের সাথে ফোর্সের একটা রিলেশন রয়েছে, কারণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে সেটাকেই আমরা বলছি থ্রাস্ট, এবং এই থ্রাস্টের উপর ডিপেন্ড করে কিন্তু প্রেসার রয়েছে। তাহলে ফোর্স পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাইড হলে সেটাকে বলছি থ্রাস্ট। এরপরে আমরা দেখতে পারবো থ্রাস্ট হচ্ছে প্রেসার বাই এরিয়া, তো এটা আমরা জাস্ট একটু পরেই দেখবো। তো এটার কিছু সেম ভাবে কিছু ইউনিটস রয়েছে। কিরকম? কারণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, তার মানে ফোর্সের যা ইউনিট হবে থ্রাস্টেরও তাই ইউনিট, তার মধ্যে পড়ছে নিউটন, কেজিএফ, জিএফ, এইগুলো। আচ্ছা, কোন কোন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ডেন্ট থাকবে এরা? এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ অ্যাক্টস, স্মলার দ্য এরিয়া গ্রেটার দ্য এফেক্ট অফ ইট। তাহলে এইটুকুন একটা জায়গায় কোন একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, আর সেম ফোর্সটাই এত বড় একটা জায়গায় অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে যত ফোর্স যত সারফেস অফ এরিয়াটা বেশি হচ্ছে তত তার এফেক্টিভিটিটা কমে যাচ্ছে। সেম ভাবে যত কম হচ্ছে সারফেস এরিয়া তত তার এফেক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। তাহলে স্মলার দ্য এরিয়া গ্রেটার দ্য এফেক্ট অফ ইট। যেরকম এখানে একটা মানুষই রয়েছে, দুজন মানুষ না, একটা মানুষই রয়েছে। একবার কি করছে, ও দাঁড়িয়ে রয়েছে, আর একবারও শুয়ে রয়েছে। কিসের উপরে? স্যান্ডের উপরে হলে বেশি ভালো বোঝা যায়, বা মাড মানে কোনো শক্ত গ্রাউন্ড হলে তো আমরা মানে স্যান্ডের মধ্যে ধরো শুলাম, এরকম ভাবে পাটা ঢুকে গেল, মানে দাঁড়ালাম পাটা ঢুকে গেল, বা শুলাম একটুখানি নিচের দিকে একটু পুশড ডাউন হয়ে গেলাম, বাট নর্মাল গ্রাউন্ডে তো সেটা হয় না, বা মাডের ক্ষেত্রেও এটা হতে পারে। তা আমরা দেখতে পাই যখন দাঁড়িয়ে থাকি, বা এখানে যখন ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, তখন দেখা যাবে যে ওর পাটা অনেকটা বেশি ঢুকে গেছে বালির মধ্যে। কিন্তু ওই ছেলেটি যদি ওই বালির মধ্যে শুয়ে পড়ে, দেখা যাবে জিনিসটা অতটাও এফেক্টিভ না। কেন? কারণ যখন ও দাঁড়িয়ে ছিল, যতটা সারফেস এরিয়া মানে ফুটের যতটা সারফেস এরিয়া গ্রাউন্ডের সাথে অ্যাটাচড রয়েছে, যখন ও শুয়ে রয়েছে তখন কিন্তু অনেকটা বেশি সারফেস এরিয়া গ্রাউন্ডের সাথে রয়েছে, রাইট? কিন্তু ওর বডি ওয়েটের কি কোনো চেঞ্জ হয়েছে? আচ্ছা, বডি ওয়েটের যদি চেঞ্জ না হয়, তাহলে ও যতটা ফোর্স অ্যাপ্লাই করছিল সেটার কি কোনো চেঞ্জ হবে? নিশ্চয়ই না। এখানেও দাঁড়িয়েছিল, যতটা ওর বডি ওয়েট
এখানেও শুয়ে রয়েছে ততটাই ওর বডি ওয়েট। তাহলে এখানে যতটা ও ফোর্স অ্যাপ্লাই করছে এখানেও ততটাই ও ফোর্স অ্যাপ্লাই করছে। কিন্তু এখানে দেখা গেছে সারফেস এরিয়াটা অনেক কম, এখানে দেখা গেছে সারফেস এরিয়াটা অনেক বেশি। সারফেস এরিয়া যত কম হবে তার এফেক্টিভিটি তত বেড়ে যাবে। তাই জন্যই আমরা দেখতে পাই যে এখানে কিন্তু পাটা একটু বেশি বালির মধ্যে ঢুকে যাচ্ছে, সিঙ্ক করে যাচ্ছে। এইখানে যখন ও শুয়ে রয়েছে তখন অতটাও আমরা এফেক্টিভিটি বুঝতে পারবো না। স্ট্যান্ডিং অন লুজ স্যান্ড causes one to sink. When that person lies on the sand, it does not cause him to sink. Exerted pressure is same, কারণ যতটা এখানে দেওয়া হচ্ছে প্রেসার ততটা এখানেও দেওয়া হচ্ছে। The surface on which it acts is changed. যে সারফেসের মধ্যে কাজটা হচ্ছে, যতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য এখানে এই সিঙ্ক আর ডাজ নট সিঙ্ক এই ফেনোমেননটা দেখা যায়। আচ্ছা, নেক্সট এটা দিয়ে আমরা খুব ভালো বুঝতে পারি একটা পেরেককে কোনো একটা উডেন ব্লকের মধ্যে পেনিট্রেট করানোর চেষ্টা করা হচ্ছে। কি দেখবো? প্রথমে আমরা কি করছি, যখন নেলটা ছিল এটাকে উল্টো ভাবে, মানে নেলের এই দিকটা ছুচলো থাকে আর এই দিকটা একটু ব্লান্ট এন্ড থাকে, আমরা কি করেছি ব্লান্ট এন্ডটাকে বাড়ি মেরে 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 ওকে পেনিট্রেট করানোর চেষ্টা করছি। দেখা গেল এটা হচ্ছে না, কিন্তু সেম ফোর্স অ্যাপ্লাই করে যখন আমি এই শার্প যে এন্ডটা সেটাকে আমি এটা উডেন ব্লক বা যে কোনো একটা অবজেক্টের মধ্যে এটাকে পেনিট্রেট করানোর চেষ্টা করছি, দেখছি সেম ফোর্স অ্যাপ্লাই করলেই কাজটা মোটামুটি হয়ে যাচ্ছে। কেন? কারণ যখন ব্লান্ট এন্ড থাকছে এই সারফেস এরিয়াটা কম্পেয়ার টু এই শার্প এন্ডের থেকে বেশি, তাহলে আমি সেম ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে সারফেস এরিয়াটা বেশি, এফেক্টিভিটি কিছুটা কমে যাচ্ছে। যদি আমি কম্পেয়ার করি কার সাথে, যখন আমি সেম ফোর্স এইখানে অ্যাপ্লাই করছি এটার শার্প এন্ডের সারফেস এরিয়াটা কম, এর এফেক্টিভিটি কিছুটা বেড়ে যাচ্ছে। তাহলে flattened end has a larger surface area compared to the pointed or sharp end. The effect of thrust is greater at the sharp end. কেন? কারণ ওর সারফেস এরিয়াটা কমে যাচ্ছে, it penetrates easily, যার জন্য আমরা পেরেকটাকে কিন্তু শার্প এন্ডটাকে নিচের দিকে রেখে ওটাকে হাতুড়ি পেটা করি। আচ্ছা, এবারে এই থ্রাস্টটাকে কাজে লাগিয়ে আমরা প্রেসার টার্মটা অ্যাকচুয়ালি পাবো। তাহলে প্রেসার জিনিসটা কি? থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া, মানে কতটা আমি ফোর্স অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই কোন এরিয়ার মধ্যে বা কোন সারফেস এরিয়ার মধ্যে আমি অ্যাপ্লাই করছি। এই ডিভিশনটা করলে আমি যেটা পাবো দ্যাট ইজ কল্ড ফোর্স। তাহলে প্রেসার ইকুয়ালস টু থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া, যেটাকে আমরা ফর্মুলাতে ফেলে কি লিখি? পি, পি ফর প্রেসার, দেখতেই পাচ্ছ। আচ্ছা, থ্রাস্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম পারপেন্ডিকুলারলি, ওই জিনিসটাকেই জাস্ট থ্রাস্ট বলছে। তার মানে থ্রাস্ট অ্যাকচুয়ালি কি? ইট ইজ নাথিং বাট আ ফোর্স। তাহলে এই এফ দিয়ে আমরা থ্রাস্টটাকে ডিনোট করছি, আর এ ফর এরিয়া। তাহলে পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, এইটাই হচ্ছে প্রেসারের ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকে ইউজ করে কিন্তু আমরা কিছু নিউমেরিক্যালস সলভ করব। আচ্ছা, তো এবার আসছে ইউনিটস অফ প্রেসার। ইউনিটস অফ প্রেসারের মধ্যে সেম ভাবে যদি তুমি বলো, এই ফর্মুলাটার দিকে তাকাও, ফোর্স এসআই ইউনিট কি? নিউটন। আর এরিয়ার মানে আমার একটা ডাইমেনশন লাগবে, তো এরিয়া আমরা জানি যে এসআই ইউনিটে আমরা মিটার দিয়ে কোনো একটা ডিস্টেন্সকে বা কোনো একটা লেন্থকে ক্যালকুলেট করি, তার মানে এরিয়া হয়ে যাবে কি? মিটার স্কোয়ার। তাহলে নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি কি? নিউটন m টু দি পাওয়ার -2, এইটাই হয়ে যাচ্ছে কি না এসআই ইউনিট অফ প্রেসার, নিউটন ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। এটাকে আমরা অনেক সময় এক কথায় পাস্কালও বলে থাকি, ঠিক আছে, সায়েন্টিস্টের নাম থেকে। তো নিউটন মিটার স্কোয়ার যেটা, সেটাই হচ্ছে 1 পাস্কাল। তাহলে 1 পাস্কাল আমরা যদি ডেফিনেশন পড়তে চাই কিভাবে পড়বো? 1 পাস্কাল is the pressure exerted by a thrust of 1 newton on a surface of 1 meter square. তাহলে ধরে নাও এটা একটা 1 মিটার স্কোয়ারের কোন একটা সারফেস এরিয়া, তার মধ্যে আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে 1 মিটার স্কোয়ার কোন একটা সারফেস এরিয়া,
তার মধ্যে আমি 1 নিউটন কোন একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, যেই প্রেসারটা এখানে ক্রিয়েটেড হবে দ্যাট ইজ কল্ড 1 পাস্কাল, রাইট? তাহলে 1 পাস্কাল ইকুয়ালস টু 1 নিউটন m টু দি পাওয়ার -2, বা আমরা নিউটন পার মিটার স্কয়ার এরকম ভাবেও লিখতে পারি, রাইট? আচ্ছা, এটা গেল এসআই ইউনিটে, এসআই ইউনিট অফ প্রেসার। এবার এটার বড় একটা ইউনিটও হতে পারে, সেটাকে বলা হচ্ছে কিলো পাস্কাল। যেমন আমরা গ্রাম কিলোগ্রাম পড়ি, জিএফ মানে গ্রাম ফোর্স, সেটাকে আমরা কেজিএফ পড়ছি। সেরকম ভাবে পাস্কাল কে কেপিএ বা কে পাস্কাল। কিন্তু অ্যাটমসফিয়ারিক কিন্তু আমরা পাস্কাল বা নিউটন পার মিটার স্কয়ার বা কেপিএ এগুলোতে খুব একটা মেজার করি না। আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা মেইনলি মেজার করি এটিএম এ। এটিএম মেশিন না, এটিএম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারের শর্ট ফর্ম। তো এই 1 এটিএম ইকুয়ালস টু 76 সেন্টিমিটার অফ মার্কারি কলাম। মানে কোন একটা ধরো মার্কারি কলাম রয়েছে, মার্কারি কলামই হতে হবে। মার্কারি কলামের হাইট কতটা? 76 সেন্টিমিটার। এই 76 সেন্টিমিটারের মার্কারি কলাম যতটা প্রেসার দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে 1 এটিএম। এবং এটার ভ্যালু যদি আমরা পাস্কালে নিতে চাই, দ্যাট ইজ 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কাল। তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু অনেকটাই বেশি কম্পেয়ার টু পাস্কাল। ওকে, নেক্সট হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রেসার। তো সেম ভাবে আমরা যখন ফোর্স দেখলাম কিছু ফ্যাক্টরস রয়েছে, থ্রাস্টে কিছু ফ্যাক্টরস রয়েছে, এবং প্রেসারে তো অবশ্যই রয়েছে। কি রকম? দ্য এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ থ্রাস্ট অ্যাক্টস। এখানে যদি দেখো, আচ্ছা কি বলা হয়েছে, এখানে একটা উডেন বা কোনো একটা কিছু ব্লক নেওয়া হয়েছে, উডেন হতে পারে বা কোনো মেটালিক ব্লক হতে পারে। দুটো কিন্তু সেম, এখানে কালারটা হয়তো আলাদা দেখানো হয়েছে ঠিকই, বাট দুটো সেম। কিরকম? ফার্স্ট পিকচারটায় যদি তাকাও, এই লেন্থটা হচ্ছে মানে লেন্থ, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার, উইডথ বা ব্রেথ হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, হাইট 10 সেন্টিমিটার, রাইট? সেম ভাবে এই উডেন ব্লক বা এই যে ব্লকটা রয়েছে সেখানে যদি তাকাও, এখানে লেন্থ হচ্ছে 40 সেন্টিমিটার, মানে সরি এখানে হাইট 40 সেন্টিমিটার, লেন্থ 20 সেন্টিমিটার, আর ব্রেথ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা ডাইমেনশন গুলো কিন্তু সেম পেলাম, 10 20 40, এখানেও তাই 10 20 40, কিন্তু এটাকে প্লেস করা হয়েছে ডিফারেন্টলি। এখানে 40 সেন্টিমিটার যে ডাইমেনশনটা, সেটার বেস করে এটাকে শুয়ে দেওয়া হয়েছে, আর এটাকে কিছুটা লম্বালম্বি ভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেটা মানে 40 সেন্টিমিটারটা হ্যাজ বিকাম দ্য হাইট অফ দিস ব্লক ইন দিস সিনারিও বা ইন দিস পিকচার। তো এই ফার্স্ট পিকচারে যদি আমরা দেখি, আমাদের যদি প্রেসার ক্যালকুলেট করতে হয়, আমাদের কি কি লাগবে? নাম্বার 1 ফোর্স। দুটোর ক্ষেত্রে কিন্তু 10 কেজিএফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এখানে দেখো 10 কেজিএফ লেখা, এটাও 10 কেজিএফ। তাহলে এই দুটোর ক্ষেত্রেই 10 কেজিএফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমাদের থ্রাস্টটা মিটে গেল। এবারে আমাদের কি দেখতে হবে? আচ্ছা, আমি যদি একটুখানি লিখে দিই, তো আমরা জানি কি প্রেসার মানে কি? থ্রাস্ট ডিভাইডেড বাই এরিয়া। দুটোর ক্ষেত্রেই আমরা কি দেখছি? থ্রাস্ট 10 কেজিএফ, এখানেও তাই 10 কেজিএফ। আমি ইউনিটটা এখন লিখলাম না, কিন্তু এরিয়া ফার্স্ট এরটার ক্ষেত্রে কি হচ্ছে? এরিয়া আমরা কি করে ক্যালকুলেট করি? যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বা কিউবয়েড, তো আমাদের লেন্থ ইনটু ব্রেথ করতে হবে বা উইডথ করতে হবে। ফার্স্ট এরটার ক্ষেত্রে লেন্থ কত? 40, ফার্স্ট এরটায় লেন্থ হচ্ছে 40, আর ব্রেথ কত? 20। তার মানে এখানের এরিয়া কত হচ্ছে? 800। তাহলে আমি এখানে লিখে দিলাম কত? 800, রাইট? সেম ভাবে সেকেন্ড এটার ক্ষেত্রে দেখো, সেকেন্ডের লেন্থ কত হচ্ছে? 20, কারণ 40টা কিন্তু এখানে 40 সেন্টিমিটার যেটা, সেটা এখানে হাইট, আমরা ওটা তো নিচ্ছি না, আমরা লেন্থ নিচ্ছি 20 ইন্টু 10। তাহলে এখানে এরিয়া কত হচ্ছে? 200। তাহলে এখানে লিখে ফেললাম 200। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেট করি কার প্রেসারটা বেশি হবে, কি মনে হয়? অবশ্যই এটার প্রেসারটা বেশি হবে। কেন? আমরা যদি ক্যালকুলেট করি এরকম ভাবে, তাহলে এটা 1/80
আর এটা 1/20, কোনটা কার ভ্যালু বেশি বড় হবে? যদি তোমরা ডেসিমেলে নিয়ে যাও দেখবে এইটার ভ্যালু কিন্তু বেশি হচ্ছে। তার মানে সেকেন্ড যে পিকচারটা সেখানে কিন্তু প্রেসারটা বেশি হচ্ছে, রাইট? এখানে যে প্রেসারটা দিচ্ছে সেকেন্ড অবজেক্টের ক্ষেত্রে, মানে যেটা লম্বালম্বি ভাবে দাঁড় করানো রয়েছে তার কিন্তু প্রেসারটা এখানে বেশি হবে কম্পেয়ার টু দা ফার্স্ট ওয়ান। কেন? কারণ এখানে সারফেস এরিয়াটা কম, তাই জন্য প্রেসার সেম প্রেসারটাই অল্প জায়গায় দিচ্ছে, আর এখানে সারফেস এরিয়াটা বেশি, সেম প্রেসারটাই অনেকটা বেশি এরিয়ার মধ্যে দিচ্ছে। এবং এখানে কন্ডিশন কি, এখানে অলরেডি আমরা দেখেছি থ্রাস্ট বা অ্যাপ্লাইড ফোর্স কিন্তু সেম হতে হবে, আদারওয়াইজ এটা ক্যালকুলেশন ঠিকঠাক হবে না। তো এটা বোঝা গেল যে দ্য এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ থ্রাস্ট অ্যাক্টস, যত এরিয়া কম হবে তার এফেক্টিভিটি অত বেড়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ থ্রাস্ট অ্যাক্টিং অন দ্য সারফেস। এটা ইজি, কিরকম? আমি তিনটে ব্লক নিয়েছি, সেমও হতে পারে ডিফারেন্টও হতে পারে। তো ফার্স্ট সেটটার ক্ষেত্রে দেখো একটুখানি মার্জড হয়েছে, ফার্স্ট অবজেক্টটা খুব একটা বেশি মার্জড হয়নি, কিন্তু সেকেন্ড অবজেক্টটা কিন্তু অনেকটা বেশি ডুবে গেছে বা সিঙ্ক করে গেছে। কেন? কারণ সেকেন্ড অবজেক্টের উপরে আরেকটা ওয়াই জেড অবজেক্ট রয়েছে, এটা যদি এক্স হয়, এটা ওয়াই, এটা জেড। এক্সটা খুব একটা মার্জ করতে পারেনি, কেন? কারণ ওর যে ওয়েট বা ওর ওয়েট যতটা বেশি হবে ততটাই ওর ফোর্স অ্যাপ্লাইডও সেটা বেশি হবে। তার মানে এটার যা ওয়েট, এটারও আমি ধরে নিলাম সেম ওয়েট, কিন্তু এই ওয়াই এর ওয়েটের সাথে জেড এর ওয়েটটাও তো আমরা প্লাস করব, কারণ এর উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে ওর একার ওয়েট, এখানে দুজনের ওয়েট, তাহলে এখানে ওয়েটটা বেড়ে গেছে, ওয়াই আর জেড এর ওয়েটটা বেড়ে গেছে, তাহলে এদের কিন্তু অ্যাপ্লাইড ফোর্সও বেড়ে যাবে। আর যত ম্যাগনিটিউড, মানে অ্যাপ্লাইড ফোর্স বেড়ে যাচ্ছে মানেই কি তার ম্যাগনিটিউড অফ থ্রাস্ট বেড়ে যাচ্ছে, যত ম্যাগনিটিউড বেড়ে যাবে তত তার এফেক্টিভিটিও বেড়ে যাচ্ছে, রাইট? তো এই দুটো গেল হচ্ছে ফ্যাক্টরস। নাও এক্সাম্পলস ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস। কিরকম? ডিক্রিজ ইন এরিয়া ইনক্রিজেস দ্য প্রেশার, যেটা আমরা এক্ষুনি পড়লাম, যে যত একদম ফার্স্ট এটায় যদি দেখো এখানে যত এরিয়াটা কমে গেছে, ডিক্রিজড হয়েছে, তত তার প্রেশারটা ইনক্রিজড হয়েছে। তো এই ফেনোমেননটাকে কাজে লাগিয়ে আমরা দেখব যে কিছু কিছু আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস করা হয়। কিরকম? দ্য শার্প এজেস অফ কাটিং টুলস, ব্লেড, অ্যাক্স, নাইফ, এদের কিন্তু ভেরি স্মল এরিয়া অফ কন্ট্যাক্ট থাকে। তুমি যদি ব্লেড বা নাইফ এগুলোর যদি খুব ভালোভাবে দেখো, দেখবে একদম যেই পোর্শনটা দিয়ে আমরা কাটছি সেই জায়গাটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা থিন হয়। মানে একটা ব্লেড বা বিশেষ করে নাইফের ক্ষেত্রে তো ভালো বোঝাই যায় যে যখন আমরা নাইফটাকে দেখবো তার উপরের পোর্শনটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি, মানে একটু বেশি থিক হয়, আর যত ওটা নিচের দিকে এসছে তত কিন্তু ওটা কম থিক হয়ে গেছে, মানে তার থিকনেসটা কমে গেছে। কেন? আলটিমেটলি তার সারফেস এরিয়া, যেটা কিনা একটা অবজেক্ট, তুমি কোনো ভেজিটেবল কাটতে পারো, তুমি কোনো অ্যাক্স দিয়ে তুমি উডেন কিছু একটা কাটতে পারো, মানে হোয়াট এভার ইট ইজ, যে অবজেক্টটাকে তুমি কাটছো তার সাথে যেন এই যে টুলস তার কন্ট্যাক্ট এরিয়াটা কমে যায়। কেন? কারণ আমি প্রেসার দিচ্ছি, কন্ট্যাক্ট এরিয়াটা যদি বেড়ে যায়, ধরো এত মোটা থাকলে বেশি ভালো হবে নাকি একদম সরু থাকলে বেশি ভালো হবে? ধরে নাও এটা সরু রয়েছে, যদি অনেকটা সেম সেমই লাগছে, বাট স্টিল এটা ধরো অনেকটা সরু রয়েছে, আমি এখানেও যতটা ফোর্স অ্যাপ্লাই করছি, এখানেও ততটা ফোর্স অ্যাপ্লাই করেছি, এটা তো ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে অনেকটা জায়গার মধ্যে, কিন্তু এটা যেহেতু সারফেস এরিয়াটা কমে গেছে, অতটা ডিস্ট্রিবিউটেড হতে পারছে না, তাহলে এফেক্টিভিটিটা এটা বেড়ে যাচ্ছে। সেম ভাবে আরেকটা জিনিস, যখন কোন একজন লেডি বা কোন একজন মেয়ে যখন হিলস পরছে, পয়েন্টেড হিলস যেগুলো, তাদের কিন্তু হাঁটতে বেশ অনেকটা অসুবিধা হয়, এবং যদি কাদা থাকে তাহলে তো আরোই সমস্যা, বালি থাকে আরোই সমস্যা। কেন? কারণ পুরো বডির যে প্রেসারটা সেটা কিন্তু এই পয়েন্টেড হিলস এর উপরে এসে পড়ছে। কম্পারেটিভলি যদি একটা ফ্ল্যাট এন্ড থাকে তাহলে পুরো বডি প্রেসারটা এইরকম ফ্ল্যাট এন্ডের উপরে এসে পড়ছে, আর এখানে পুরো বডি প্রেসারটা একমাত্র এই পয়েন্টেড হিলের উপরে এসে পড়ছে। তার মানে কি, এক্ষেত্রে যখন ফ্ল্যাট হিল থাকছে বা ফ্ল্যাট কোনো জুতো থাকছে তখন ওই প্রেসারটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, পাটা ঢুকে যাচ্ছে না বা এফেক্টটা কমে যাচ্ছে।
কিন্তু পয়েন্টেড হিলস যদি থাকে ওই সেম প্রেসারটা যেহেতু একটা মাত্র এই জায়গাটাতে পড়ছে, ওটার এফেক্টিভিটিটা আরো বেড়ে যাবে। তাহলে a lady with pointed heels finds it difficult to walk on a muddy road because it exerts more pressure on the ground than the regular flat heels. তাহলে এটা গেল কি, সারফেস এরিয়া ডিক্রিজড হয়েছে যার জন্য প্রেসারটা ইনক্রিজড হয়ে গেছে। নাও উল্টোটা, ইনক্রিজ ইন এরিয়া ডিক্রিজেস দ্য প্রেসার। এবার আমি এই ফেনোমেননটাকে কাজে লাগিয়ে কি কি দেখতে পাই। More numbers of tires are used in the truck to increase the area of contact, thereby reducing the pressure on the ground. বড় বড় যেই ট্রাকগুলোতে অনেক লোড যাচ্ছে, ওখানে দেখবে 8টা চাকা, 10টা চাকা, 12টা চাকা, এর থেকেও বেশি বেশি হয়। কেন? নাম্বার 1 ওই পুরো জিনিসটাকে ক্যারি করতে হবে। নাম্বার 2 হচ্ছে অনেক বেশি অ্যামাউন্টে জিনিস রয়েছে এবং তার লোড অনেকটা বেশি। যদি লোড অনেকটা বেশি হয়, অনেকটা বেশি অ্যামাউন্টে থ্রাস্ট অ্যাপ্লাইড হবে গ্রাউন্ডে। মানে গ্রাউন্ডে বলতে যখন চাকাগুলো যাচ্ছে, চাকার সাথে তো গ্রাউন্ডের একটা কানেকশন রয়েছে, রোড হতে পারে বা যে কোনো জায়গায় রোডের থ্রুতেই তো যাবে, তো তার সাথে একটা কন্ট্যাক্ট রয়েছে, তো গ্রাউন্ডে আলটিমেটলি ফোর্সটা বেশি পড়ছে। এবার এখানে ধরো 4টে চাকা ছিল, এইদিকে দুটো আর তার ওইদিকে দুটো, এখানে বেশি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে নাকি আমি যদি এটাকে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করে দিই, যদিও ছোট বড় হয়ে গেল ইকুয়াল সাইজেরই থাকবে, তো এইখানে প্রেসারটা বেশি হবে। কেন না, আগেরটাতে ফোর্সটা মানে সরি প্রেসারটা বেশি হবে। কেন? কারণ আগে জাস্ট 4টে চাকা ছিল, এদিকে দুটো তার পাশে দুটো, তাহলে পুরো লোডটাই 4টে চাকার উপরে আসছে। আর এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5, এইখানে 5টা চাকা, তার অপোজিট সাইডে মানে ওইদিকে আরো 5টা, মানে টোটাল 10টা চাকা হয়ে গেল। তাহলে এখানে দেখা যাবে যে ওই সেম ফোর্সটা এদের সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি প্রেসারটা এক একজনের উপর কমে যাচ্ছে। এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা দেখি যে বড় বড় ট্রাকগুলোতে এরকম নাম্বারস অফ টায়ার্স অনেক বেড়ে যায়, যত বেশি বড় গাড়ি হবে তত নাম্বারস অফ টায়ার্সও বেড়ে যাচ্ছে। কেন? বিকজ it increases the area, thereby decreases the pressure on the ground. নেক্সট কি, ক্যামেল আর হর্স এই দুটোর ফিট যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো কি ক্যামেলের যে ফিটটা সেটা কিন্তু অনেকটা লার্জার হয় কম্পেয়ার টু হর্স। কেন? ক্যামেল কোথায় থাকবে? ক্যামেল থাকবে হচ্ছে স্যান্ডে, ডেজার্ট রিজিয়ন, রাইট? আর হর্সের সেরকম কোনো ব্যাপার নেই, সি বিচ এসব জায়গাতেও আমরা দেখতে পারি। আচ্ছা, সি বিচে যদিও বালি থাকে কিন্তু ডেজার্টের মতন তো অতটা না। কিন্তু যদি আমরা সি বিচে ক্যামেলকেও নিয়ে আসি, আমরা দেখতে পারবো ক্যামেলের থেকে হর্সের কিন্তু হাঁটতে একটু অসুবিধা হবে। কেন? কারণ ক্যামেলের এই ফিটটা অনেকটা ব্রড। তাহলে যদি ব্রড হয় ওই প্রেসারটা, হ্যাঁ এবার আমি একটা ক্যামেল নিয়েছি অনেক বড় সাইজের আর হর্স নিয়েছি একটু ছোট সাইজের, সেটা না, মোটামুটি আমাকে যখনই আমি এই জিনিসগুলো কম্পেয়ার করব, আমাকে মাথায় রাখতে হবে ইদার ফোর্সটা সেম অর ওয়েটটা সেম। কারণ যদি সেম না হয় আমি কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশন করে বুঝতে পারবো না। তো আমি এখানে বলছি যে ক্যামেল আর হর্স যেটা নেওয়া হয়েছে মোটামুটি সেম ওয়েটের হবে। তাহলে সেম ওয়েট যদি হয়, ফোর্সও সেম অ্যাপ্লাইড হচ্ছে, রাইট? তাহলে ক্যামেলের এই ফুট যেটা আছে সেটা অনেকটা ব্রড হওয়াতে সারফেস এরিয়াটা বেড়ে গেছে আর হর্সের সারফেস এরিয়াটা কম। তার মানে এখানে ক্যামেলের ক্ষেত্রে কিন্তু প্রেসারটা ডিক্রিজ হচ্ছে, ওই সেম ফোর্সটা অনেকটা বেশি জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকছে কম্পেয়ার টু হর্স, যার সারফেস এরিয়াটা মানে ফুটের সারফেস এরিয়াটা কম, ওই সেম ফোর্সটা কম জায়গার মধ্যে রয়েছে, তাই জন্য এখানে দেখবো আমরা প্রেসারটা বেশি হচ্ছে। সেটাই বলেছে দ্য ক্যামেল হ্যাজ ব্রডার ফিট দ্যান হর্স, ইট enables the camel to walk easily on the sand by reducing the exerted pressure on the ground. যেহেতু ব্রড হচ্ছে, এক্সার্টেড প্রেসার যেটা অন দ্য গ্রাউন্ড বা অন দ্য স্যান্ড সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ক্যাটারপিলার হুইলস অফ আর্মি ট্যাঙ্ক। এটা আমরা দেখেছি টিভিতে যে আর্মিদের ট্যাঙ্কে কিন্তু এরকম মানে একটু স্পেশাল কাইন্ড অফ চাকা থাকে, চাকাগুলো তো থাকে তার মধ্যে একটা এরকম মেটালিক একটা স্ট্রাকচার থাকছে, এটাকে বলা হচ্ছে ক্যাটারপিলার হুইলস। কেন? কারণ আর্মি ট্যাঙ্কে কিন্তু অনেক লোড নিয়ে যেতে হয়, তো আর ওরা মেইনলি কোথায় থাকবে, মানে আর্মি ট্যাঙ্ক জেনারেলি কোনো স্মুথ রাস্তার উপর দিয়ে তো যেতে পারবে না, হয় স্যান্ডের উপর দিয়ে যাচ্ছে
বা কোনো একটা রকি কোনো একটা প্লেসের উপর দিয়ে যাচ্ছে, মানে which is not very even। তো সেই রকম জায়গা দিয়ে যদি যেতে হয়, ধরে নাও যদি তুমি স্যান্ডের উপর দিয়ে যাচ্ছে, তাহলে নর্মাল গাড়ির মধ্যে যদি আমি অনেক লোড দিয়ে তারপরে যদি আমি স্যান্ডের উপর দিয়ে ওটাকে চালিয়ে নিয়ে যেতে চাই, ওটা কি খুব ভালোভাবে যাবে? না। কেন? কারণ ওই চাকাগুলো কিন্তু স্যান্ডের মধ্যে আস্তে আস্তে সিঙ্ক করে যাবে। কিন্তু আমি যদি সেম ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা স্যান্ডের উপর দিয়ে আর্মি ট্যাঙ্ককে নিয়ে যাই, ওর এই ক্যাটারপিলার লাইক হুইলস রয়েছে, যেটা ওকে এনেবল করছে সিঙ্ক হওয়া, মানে সিঙ্ক যাতে না হয় সেখান থেকে ওকে আহ, রক্ষা করছে, মানে প্রিভেন্ট করছে, রাইট? তো ক্যাটারপিলার হুইলস হচ্ছে এরকম স্পেশাল কাইন্ড অফ হুইলস যেগুলো আর্মি ট্যাঙ্কে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাউন্ডেশন অফ বিল্ডিংস আর মেড হোয়াইট। কেন? একটা বড় বিল্ডিং আমি করেছি, ফাউন্ডেশনটা আমি এখানে এসে শুরু করে দিয়েছি, তাহলে এই পুরো বড় বিল্ডিং এর ওয়েটটা একটা পার্টিকুলার জায়গাতে চলে আসছে, তাহলে প্রেসারটা বেড়ে যাবে, তখন বিল্ডিংটা ভেঙে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। কম্পেয়ার টু আমি যদি বড় বিল্ডিংটার ফাউন্ডেশনটা একটু বড় করে দিই বা সেমও যদি রাখি, দেখা যাবে ওই পুরো প্রেসারটা এখানে এসে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। আমি যদি এখানে বেঁকিয়ে দিলাম, বাট ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রেসারটা কিন্তু ডিক্রিজড হয়ে যায়। আচ্ছা, টার্বান অন আ পটার্স হেড কিরকম? পটার যারা, মানে যারা ধরো মাথায় অনেক ভারী ভারী জিনিস নিয়ে যায়, তাদের দেখবে মাথার মধ্যে একটা এরকম, যেটাকে আমরা পাগড়ি মতন বলি, অনেকটা ওই রকম টাইপের জিনিস থাকে। কেন? কারণ যদি ডিরেক্টলি মাথার উপরে রাখতো, নাম্বার ওয়ান ডিসব্যালেন্সড হয়ে যেত, নাম্বার টু ওদের মাথায় কিন্তু একটা পার্টিকুলার জায়গাতে, মানে একদম পার্টিকুলার জায়গাতে এসেই একদম ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, বেশি কষ্ট হতো, বেশি চাপ হতো, প্লাস ডিসব্যালেন্সড হয়ে যেত। কম্পেয়ার টু আমরা যদি একটা টারবানকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে রাখি, তাহলে এই টারবানের মধ্যে যদি ফোর্সটা অ্যাপ্লাইড হয়, তাহলে পুরো টারবানের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তখন ওই প্রেসারটা কিছুটা কম হয়। increases the area of contact between the load and the head, thereby reduces the pressure। তাহলে যেহেতু পুরো জায়গাটার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, প্রেসারটা কমে যায়। নেক্সট হচ্ছে wide wooden tracks are placed below the railway tracks to reduce the pressure exerted by the rail on the ground। রেলওয়ে ট্র্যাকের মধ্যে এটা আমরা দেখেছি, আগে উডেন রাখা হতো, বাট এখন তো দেখতেই পাই আমরা যে সিমেন্টের করে দেওয়া হয় বা মেটালসের করে দেওয়া হয়। কেন? কারণ যাতে এই যে রেলওয়ে ট্র্যাক ধরে যে ট্রেনগুলো যাচ্ছে, তাহলে যদি শুধু এই রেলওয়ে ট্র্যাকটা থাকতো, নাম্বার ওয়ান চান্স থাকতো যে এগুলো মানে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে বা রেলওয়ে ট্র্যাকটা সরে যাচ্ছে, এটা একটা হতো। নাম্বার টু কি, যে পুরো প্রেসারটা এই দুটো রেলওয়ে ট্র্যাকের উপরে এসে পড়তো, তার মানে আলটিমেটলি এই দুটো ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকতো। কিন্তু যখন আমি এই দুটোকে একটা উডেন ব্লক বা কোনো একটা সিমেন্ট বা কোনো একটা স্টিল দিয়ে যদি এটাকে কানেক্ট করিয়ে দিই, তাহলে দেখা যাবে এই প্রেশারটা কিন্তু পুরো এই জায়গাটার মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো যে ফোর্সটা, সেটা যেহেতু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, এদের উপর প্রেশার কিছুটা কমে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে আমাদের অনেক ডেইলি অ্যাক্টিভিটিসে এগুলো অ্যাপ্লাইড হচ্ছে। নেক্সট, এবার প্রেসারের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পারবো। নাম্বার ওয়ান ইজ লিকুইড প্রেসার, নাম্বার টু ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো আমরা প্রথমে দেখে নিই লিকুইড প্রেসার। লিকুইড প্রেসার কি? লিকুইড যে প্রেসারটা দিচ্ছে, the pressure which is exerted by a liquid, that is called liquid pressure। এবার লিকুইড কোন ডিরেকশনে প্রেসার দেয় সেটা আমাদের জানতে হবে। লিকুইড কিন্তু অল ডিরেকশনসে প্রেসার দেয়। এবার বলো, লিকুইড শুধু নিজের মতন কি কোথাও থাকতে পারে? না, এটা কোনো একটা কন্টেইনারে রাখতে হবে। সেটা ফ্লেক্সিবল কন্টেইনার হতে পারে, কোনো একটা গ্লাস হতে পারে, সেটা কোনো একটা বোতল হতে পারে প্লাস্টিকের, যে কোনো হোয়াট এভার ইট ইজ বা হোয়াট এভার দ্য মেটেরিয়াল ইট ইজ, কিন্তু তাকে কোনো একটা কন্টেইনারের মধ্যে রাখতে হবে। তাহলে আলটিমেটলি লিকুইড প্রেসার আমরা কোনটাকে বলবো? না, লিকুইড তার যে কন্টেইনার যেখানে রয়েছে, তার অল ডিরেকশনস একটা প্রেসার ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড দ্য লিকুইড প্রেসার। এবার এই যে লিকুইড প্রেসার দিচ্ছে, আমরা প্রথমেই বলে দিলাম অল ডিরেকশনসে দেয়, কিন্তু কিছু এক্সপেরিমেন্টের থ্রুতে আমরা দেখতে পারি যে আদৌ কি এটা অল ডিরেকশনসে দেয় নাকি আমরা কিছুটা ভুল জানি বা পুরোটা জানি না। এখানে দুটো বা তিনটে আমরা
এক্সপেরিমেন্ট বলতে পারো, সেটা আমরা বাড়িতে করে দেখতেই পারি। গ্লাস টিউব নেওয়া হয়েছে, বা এই এক্সপেরিমেন্টের জন্য তুমি নর্মাল পাইপও নিতে পারো। নিয়ে এটা যদি একটু আমি চেঞ্জ করে দিই, তো দেখা যাবে যে এই পাইপের মধ্যে বা গ্লাস টিউবের মধ্যে দুটো এন্ডই খোলা থাকতে হবে, কোনো এন্ড মানে আটকানো থাকবে না, মানে টেস্ট টিউবের মতো না, দুটো এন্ডই ওপেন থাকবে। তো একটার মধ্যে একটা এন্ডে আমি কি করেছি, একটা বেলুন লাগিয়ে দিয়েছি। তো দেখা যাচ্ছে যেটা আমি একটা লিকুইড জল হতে পারে ইজিলি অ্যাভেলেবল, যখন ভরে দিলাম দেখা যাচ্ছে এই যে বেলুনটা এটা কিন্তু বাল্জ আউট হয়ে যাচ্ছে। তার মানেটা কি, আগে এটা ছোট ছিল, এখন এটা বাল্জড আউট হয়ে গেছে। তার মানে এই লিকুইডটা যেটা, সেটা কিন্তু, আচ্ছা এখানে মনে হতে পারে যে আচ্ছা লিকুইডটা এখানে কম ছিল, এখানে কি করে বেশি হয়ে গেল, আমি পরে আবার লিকুইড ঢেলেছি, সেটা আমাকে বুঝে নিতে হবে। তো আলটিমেটলি কি, এই যে লিকুইডটা সেটা এই অবজেক্টটার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করছে। এটা অবজেক্টটা কোথায় রয়েছে, অবজেক্টটা কিন্তু বটমে রয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে লিকুইড বটমে, তার যে কন্টেইনার বা কন্টেইনারের মধ্যে যদি কোনো অবজেক্ট থাকে, ওর বটমে একটা প্রেসার ক্রিয়েট করবে। লিকুইড এক্সার্টস প্রেসার এট দ্য বটম অফ ইটস কন্টেইনার। গেল। নেক্সট হচ্ছে লিকুইড তার সাইড ওয়েতেও কিন্তু প্রেসার দেয়। কিরকম না, এখানেও সেম, আমি একটা গ্লাস টিউব নিয়েছি, কিন্তু এখানে বটম পার্ট বা ওয়ান এন্ড কিন্তু এনক্লোজড থাকতে হবে, যাতে এটা বেরিয়ে না যায়। কিন্তু তার সাইড ওয়েজে একদম বটমের দিকে আমি একটা সাইডে একটা ওপেনিং করেছি, যেখানে একটা বেলুন লাগিয়ে দিয়েছি, which is now deflated। এবার এই গ্লাসের মধ্যে আমি একটা জল বা কোনো একটা লিকুইড ঢাললাম, দেওয়ার পর দেখা যাবে আস্তে আস্তে যে এই যে বেলুনটা সেটা কিন্তু বাল্জড আউট হয়ে যাচ্ছে। তার মানে কি, এই যে লিকুইডটা সেটা আমি ঢাললাম, এখানে এটা এন্ড পার্ট বা এনক্লোজ রয়েছে, এটা বেরিয়ে যেতে পারছে না। ওই লিকুইডটা আস্তে আস্তে এই ডিফ্লেটেড বেলুনের মধ্যে আসছে এবং ওটাকে কিছুটা ইনক্রিজ করে দিচ্ছে বা বাল্জ আউট করে দিচ্ছে। তার মানে কি, এই লিকুইড কিন্তু শুধু যে বটমে তার প্রেসার ক্রিয়েট করছে সেটা না, ও সাইড ওয়েতেও প্রেসার ক্রিয়েট করে। তো এই দুটো আমরা দেখলাম, ওয়ান ইজ বটম সাইড, আরেকটা হচ্ছে সাইড ওয়েজে। আরেকটা হয় হচ্ছে যে আরেকটা এক্সপেরিমেন্ট, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে লিকুইড তার অল ডিরেকশনসে, না তো শুধু বটম না তো সাইড ওয়েজ, অল ডিরেকশনসে কিন্তু প্রেসার ক্রিয়েট করছে। কিরকম, আমি একটা বেলুনের মধ্যে জল ভরেছি, জল ভরে বেলুনটাকে মুখটা আটকে দিয়ে আমি বিভিন্ন জায়গায় এরকম ভাবে মানে নিউমারাস হোলস ক্রিয়েট করে দিয়েছি। দেখা যাবে প্রত্যেকটা হোল দিয়েই কিন্তু জল আস্তে 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 বেরোতে থাকছে, এবং ফোর্স রয়েছে তার, যত লিকুইডটা কমবে ফোর্সটা কমবে, বাট তার একটা ফোর্স রয়েছে। তার মানেটা কি, যদি আমি দেখতাম যে আচ্ছা শুধু বটমে যে হোলটা করেছি সেখান দিয়ে জল বেরোচ্ছে, আপার সাইডে বেরোচ্ছে না জলটা, আপার সাইডে যে হোলটা রয়েছে, তার মানে আমি বুঝলাম আচ্ছা তার মানে বটমে হোলটা মানে বটম রিজিয়নে লিকুইড প্রেসার ক্রিয়েট করছে বা এক্সার্ট করছে, বাট আপার পজিশনে করছে না। কিন্তু এটা তো সেটা না, যতগুলো হোলস করেছি প্রত্যেকটা হোলস থেকেই আমি দেখছি জলটা বেরোতে থাকছে। তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম লিকুইড এক্সার্টস প্রেসার ইন অল ডিরেকশনস। তো এই গেল হচ্ছে তিনটে এক্সপেরিমেন্ট, যেটা খুব ইজিলি আমরা বাড়িতে করে দেখতে পারি। নাও ফ্যাক্টরস which affect লিকুইড প্রেসার, আগেরগুলোর মতন এখানেও আমাদের পড়তে হবে। একটা কি বলেছে যে হাইট অফ দ্য লিকুইড কলাম, একটা লিকুইড কলাম তার হাইট যতটা বেশি হবে এক্সার্টেড প্রেসারও ততটাই বেশি হবে। কিরকম, ধরো আমি একটা আচ্ছা আমি যদি এরকম একটা এক্সপেরিমেন্ট বলি, যে একটা এরকম ট্যাঙ্ক কিছু একটা বা বটল কিছু একটা নিয়েছি, তার মানে এনক্লোজড থাকছে, তো এখানে জল রয়েছে, আমি এইরকম একটা রিজিয়নে হোল করলাম, এরকম একটা পোর্শনে হোল করলাম, আচ্ছা জল কিন্তু এখানেও থাকতে হবে, ঠিক আছে। তো এটাকে কোনো একটা উডেন ব্লক মানে একটা হাইটে আমাকে রাখতে হবে, আদারওয়াইজ আমি ঠিক করে দেখতে পাবো না। একটা টেবিলের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছি, দেখা যাবে এই যে হোলটা করেছি, মানে আগে আমি হোলটা করে কিছুটা সিল করে রেখেছিলাম, তারপর আমি জলটা দিলাম, তারপরে আমি সিলগুলোকে খুলে দিয়েছি, দেখা যাবে এই যে হোলটা একদম বটম রিজিয়নে রয়েছে সেখান থেকে যে জলটা বেরোচ্ছে সেটা কিন্তু অনেকটা দূরে ছিটকে যাচ্ছে, আর একদম উপরে টপে যে হোলটা করেছি সেটা কিন্তু অনেকটা কাছে জলটা পড়ছে। তার মানে কি, এই লিকুইড কলাম যদি আমি বলি,
ডেপথ কোনটার বেশি বা হাইট কোনটার বেশি? নিশ্চয়ই এইটা। এটার উপরে যতটা ওয়াটার বা লিকুইড রয়েছে, এটার উপরে কি ততটা লিকুইড রয়েছে? না। তাহলে এই হোলের উপরে যেই লিকুইডটা রয়েছে তার হাইটটা অনেক বেশি, তার জন্য তার এফেক্টিভিটিটাও বেড়ে যাচ্ছে। কেন? কারণ লিকুইড প্রেশারটা বেড়ে যাচ্ছে, তাই জন্য এটা অনেক দূর অব্দি ছিটকে যাচ্ছে। এবার যদি আমি কম্পেয়ার করি এই হোলটা, তাহলে এর উপরেও ধরো জল রয়েছে, বাট এই হোলটা যেটা তার থেকে কি বেশি? না। এখানে এইটুকুন জল রয়েছে আর এখানে এতটা জল রয়েছে, তাহলে ওয়াটার কলাম কিন্তু এই হোলের ক্ষেত্রে অনেকটা কম। তার জন্য এই লিকুইড প্রেশারটা কম হওয়ায় জলটা কিছুটা কাছে পড়ছে। তাহলে হাইট যত বাড়বে লিকুইড কলামের, তার লিকুইড প্রেশারও তত বেড়ে যাবে। নেক্সট হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড। একটা টেস্ট টিউবে ধরে নাও আমি আচ্ছা, এখানে দুটো ধরো টেস্ট টিউব নিয়েছি, যেটার দুটো দিকে ওপেন রয়েছে এবং বেলুন এখানে লাগানো রয়েছে। একটার মধ্যে আমি নিলাম ওয়াটার, আরেকটার মধ্যে আমি নিলাম অয়েল। তো আমি দেখবো যেটার মধ্যে অয়েল নিয়েছি সেটার বেলুনটা কিন্তু একটু বেশি বাল্জড আউট হয়েছে। কেন? কারণ অয়েলের ডেনসিটি বেশি, মাস্টার্ড অয়েল বিশেষ করে অয়েলের ডেনসিটি বেশি যদি আমি একদম পিওর ওয়াটার নিই তার থেকে। তাহলে যত লিকুইডের ডেনসিটি বেশি হবে তার লিকুইড প্রেশারও বেশি হবে। তার মানে কি, লিকুইড যেহেতু এখানে বেশি প্রেশার দিচ্ছে, তাই জন্য বেলুনটা কিন্তু বেশি বাল্জড আউট হয়ে গেছে। তাহলে ডেনসিটি অফ দ্য লিকুইড যদি বলি, ইট ইনক্রিজেস দ্য লিকুইড প্রেশার। লিকুইড প্রেশার এখানে বেশি বলে এটা বাল্জড আউট বেশি হয়েছে। নেক্সট ইজ কনসিকুয়েন্সেস অফ লিকুইড প্রেশার। এটা কিরকম? এটা জেনারেলি বলতে পারো ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ছে। কিরকম না, ড্যাম যেটা আমাদের তৈরি করা হয়, বাঁধ যেটাকে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ড্যামের যে বটম পোর্শনটা সেটা কিন্তু অনেকটা থিক তৈরি করা হয়। মানে যদি আমরা কম্পেয়ার করি, এটা ড্যামের উপরের পোর্শনটা, এটার থেকে কিন্তু নিচের পোর্শনে অনেক বেশি মজবুত করে তৈরি করা হয়। কেন? কারণ সেম এটা হচ্ছে কলাম, মানে লিকুইড কলামের যে হাইটটা তার উপর ডিপেন্ড করে। তাহলে এটা ওয়াটার রয়েছে আর এটা বাঁধ দেওয়া রয়েছে, এটা ল্যান্ড। তাহলে লিকুইড কলামের হাইট যত নিচের দিকে যাচ্ছে বাড়তে থাকছে, ইনক্রিজড হচ্ছে। যত ইনক্রিজড হবে, exerted pressure by the liquid will also increase, right? তাহলে thickness of walls of a dam is increased towards the bottom. কেন? কারণ যত হাইট ইনক্রিজড হচ্ছে, নিচের দিকে যত আসছে, লিকুইডের উপরের যে হাইট অফ ওয়াটার কলাম বা লিকুইড কলাম সেটাও ইনক্রিজড হচ্ছে, আলটিমেটলি লিকুইড প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে এই বটম পোর্শনে তার মানে প্রেশারটা বেশি পড়বে। যদি এটাকে খুব মজবুত করে থিকনেস না মানে থিকনেসটা ইনক্রিজ না করা হয়, তখন এই জায়গাটা ক্ষতি হতে পারে, বাঁধ ভেঙে যেতে পারে। তাই জন্য বটম রিজিয়ন অফ দ্য ড্যাম, they are made up of thick walls compared to the upper portion. আচ্ছা, এবার এখানে তিনটে আমরা পয়েন্ট একটু দেখে নিই। ওয়ান ইজ হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স, বুয়েন্ট ফোর্স। এই দুটো আর কি একটু স্পেশাল টার্ম। হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স কিরকম? আমি দেখো এখানে একটা সিম্পল একটা টিউবের মধ্যে মানে ট্রান্সপারেন্ট হলে ভালো বোঝা যায়, তো টিউবের মধ্যে বিভিন্ন শেপের কন্টেইনার রাখা রয়েছে। এবার আমি যখন এটাকে ফিল করছি সেম লিকুইড দিয়ে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কন্টেইনার তার যেরকমই শেপ হোক না কেন, তাদের কিন্তু সেম লেভেল অফ ওয়াটার রয়েছে। মানে একটাতে বেশি একটাতে কম এরকম না, লেভেলটা কিন্তু মেইনটেইন রয়েছে, কিন্তু তার ভলিউমটা অবশ্যই চেঞ্জ হবে। কেন? কারণ এই যে শেপটা, সেখানে যতটা ওয়াটার বা লিকুইড থাকবে, নিশ্চয়ই এই শেপে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে না, বা এটাতে সেম থাকবে না, বা কোনোটাতেই সেম থাকবে না। তাহলে ভলিউম অফ ওয়াটারটা চেঞ্জ হবে, বাট লেভেল যেটা সেটা কিন্তু মেইনটেইন হবে। এইটাকেই বলা হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। হাইট অফ লিকুইড লেভেল ইন ডিফারেন্ট টিউবস হ্যাভিং ডিফারেন্ট শেপস ইজ সেম, লেভেলটা সেম, দো দ্য ভলিউম মে ডিফার। কেন? কারণ শেপ চেঞ্জ হয়েছে মানে তার ভলিউম, কতটা ক্যাপাসিটি সেটাও চেঞ্জ হবে, কাজেই ভলিউম চেঞ্জ হলেও আমরা দেখতে পাবো লেভেলটা, ওয়াটার বা লিকুইড লেভেলটা কোনো চেঞ্জ হয়নি। এই ফেনোমেননটাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স।
নেক্সট হচ্ছে বিউয়েন্ট ফোর্স। বিউয়েন্ট ফোর্স হচ্ছে কোনো একটা লিকুইডের মধ্যে আমি যদি কোনো একটা সলিড অবজেক্টকে একদম ডুবিয়ে দিই, তাহলে এটা ধরো কোনো একটা লিকুইড, কোনো একটা কন্টেনারের মধ্যে এটা কোনো একটা লিকুইড রয়েছে, এটার মধ্যে কোনো আমি অবজেক্টকে এরকম ভাবে ডুবিয়ে দিয়েছি। বলা হচ্ছে এই অবজেক্টের ওপরে যে প্রেসারটা এক্সার্টেড হবে দ্যাট ইজ লেসার দ্যান দ্য প্রেসার হুইচ ইজ এক্সার্টেড অ্যাট ইটস বটম সাইড। The pressure exerted by the liquid to the bottom surface of a body is greater. Bottom surface যে exerted pressure রয়েছে that is greater than the upper surface. Due to this difference, a force acts in the upward direction known as buoyant force. তাহলে এই যে upward direction এ মানে বটম সারফেস অফ দিস অবজেক্ট, সেখানে আপওয়ার্ডস ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এটাকেই বলা হচ্ছে বিউয়েন্ট ফোর্স। তাহলে কি বললাম, এই যে অবজেক্টটা ছিল তার আপার সারফেসে যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা কিন্তু ডাউনওয়ার্ডস ডিরেকশন, আর এর বটম সারফেসে যে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে সেটা কিন্তু আপওয়ার্ডস ডিরেকশন। বলা হচ্ছে কোন একটা অবজেক্ট যদি কোন একটা লিকুইডের মধ্যে একদম সিঙ্ক করে যায় বা ডুবে ডুবে থাকে, তখন আমরা দেখতে পারবো যে এর আপওয়ার্ডস ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। কেন? কারণ ওর বটম সারফেসে এক্সার্টেড প্রেসারটা বেশি। এটাকেই বলা হচ্ছে কি বিউয়েন্ট ফোর্স। এটার থেকে আমরা বিউয়েন্সি কথাটা পাই। লাস্ট ওয়ান এখানে কি বলছে যে ডিপ সি ডাইভার্স যারা, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশালি ডিজাইন সুইমস্যুট থাকে। কেন? কারণ ডিপ সিতে কিন্তু অনেকটা হাই প্রেসার থাকে। এবার যদি স্পেশালি ডিজাইন সুইমস্যুট না পরে, আমাদের এখানে যে বডি প্রেসার থাকবে সেটা ডিপ সিতে গেলে তো খুব বেশি চেঞ্জ হবে না, কিন্তু তার সারাউন্ডিং ওয়াটারের যে প্রেসার সেটা চেঞ্জ হয়ে যাবে। কাজে তখন কিন্তু বডি মেকানিজমে প্রবলেম হতে পারে এবং মানুষটি মারাও যেতে পারে, যেহেতু সারাউন্ডিং এর প্রেসারটা হুট করে অতটা ইনক্রিজ হয়ে যায়। তাই জন্য তাদের যে সুইম স্যুট সেটা একটু স্পেশালি ডিজাইন করা থাকে যাতে সেই চেঞ্জটা কিছুটা তোমার বডি কোপ আপ করতে পারে। আচ্ছা, এবারে আসছে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কি? তাহলে অ্যাটমসফিয়ার যেই প্রেসারটা দেবে দ্যাট ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। নাও দ্য থ্রাস্ট, অবভিয়াসলি প্রেসার মানে আমরা থ্রাস্টের কথা তো পাবোই, on unit area of the earth surface due to the column of air is called atmospheric pressure. তাহলে একটা আর্থ সারফেস রয়েছে, তার উপরে অ্যাটমসফিয়ারের যে লেয়ারটা রয়েছে বা লেয়ার্স রয়েছে, তারা যেই প্রেসারটা দিচ্ছে, বা এক কথা আমরা বলতে পারি অ্যাটমসফিয়ার বা এয়ার যেই প্রেসারটা দিচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে অন দ্য সারফেস অফ দ্য আর্থ, দ্যাট ইজ কল্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটার ভ্যালু কত? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, রাইট? আচ্ছা, এবার আমাদের একটা কথা আসে যে আমাদের ব্লাড প্রেসার এখানে একটা রোল প্লে করে, যেটা আমরা ওই সি ডাইভার্সের ক্ষেত্রেও বললাম, যে দেখা যায় যে অ্যাটমসফিয়ার কিন্তু বেশ ভালো রকমেরই প্রেসার দেয়, মানে 10⁵ মানে 1, আচ্ছা এতটা প্রেসার 1 মিটার স্কয়ার এরিয়াতে দিচ্ছে, রাইট? আর আমাদের মোটামুটি অ্যাভারেজলি আমাদের যে বডি প্রেসার মানে বডির যে এরিয়াটা সেটা কিন্তু মোটামুটি 2 মিটার স্কয়ার এরিয়াতে থাকে। তার মানে হিসেব মতো বলা যায় কি অ্যাটমসফিয়ার আমাদের মধ্যে 2 লাখ প্রেসার দিচ্ছে, মানে 2 লাখ নিউটন পার মিটার মিটার স্কয়ার এরকম প্রেসার দিচ্ছে। কিন্তু তাও তো আমরা ঠিকঠাকই রয়েছি, কিছু হচ্ছে না কেন? কারণ আমাদের ব্লাড একটা কাউন্টার প্রেসার দেয়, মানে কি আমাদের ব্লাড প্রেসার এতটাই বেশি, যদি আমরা এই দিক দিয়ে কম্পেয়ার করি, যে ও কিন্তু এই যে প্রেসারটা সেটাকেও কাউন্টার করে দিচ্ছে, আলটিমেটলি আমাদের বডি মেকানিজম গুলো ঠিকঠাক রাখছে। এবার আমি ধরো ডিপ সিতে গেছি, তখন দেখা যাবে এই প্রেসারটা অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, তখন আমাদের যে বডি প্রেসার সেটা ওটাকে কাউন্টার করতে পারে না, তখনই আমাদের বডি মেকানিজমে প্রবলেম আসে এবং মানুষটা মারাও যেতে পারে।
আচ্ছা, আমাদের আমরা যখন ধরো কোনো হায়ার অল্টিটিউডে যাই, যারা ধরো মাউন্টেন ক্লাইম্ব করছে, এভারেস্টে যাচ্ছে বা অনেক উঁচু উঁচু মাউন্টেন্স পিকে যাচ্ছে, সেখানে কিন্তু প্রেশারটা আস্তে আস্তে ডিক্রিজড হয়, কিন্তু আমাদের বডিতে যে ব্লাড প্রেশার সেটা তো সেমই রয়েছে। সেক্ষেত্রেও কিছু কিছু প্রিকশন আমাদের মেনটেন করতে হবে যাতে সেই প্রবলেমগুলো না হয়। ঠিক আছে? তো এইভাবে বলা হয় যে the blood pressure in our body makes the atmospheric pressure exerted on our body or in our body ineffective. ওটা কাউন্টার করে ওটাকে নাল এন্ড ভয়েড করে দিচ্ছে। atmospheric pressure at sea level হচ্ছে 76 সেন্টিমিটার মার্কিউরি কলাম, যেটার ভ্যালু আমরা অলরেডি আগে পেয়ে গেছি। এবার এক্সাম্পলস ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস কিরকম? আচ্ছা, আমি ধরো একটা স্ট্র দিয়ে কিছু একটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি বা কিছু একটা খাচ্ছি, যখনই আমরা এটাকে স্ট্রটাকে যখন সাক করছি, কিছুক্ষণ বাদে দেখছি, মানে কিছুক্ষণ বাদে বলতে জাস্ট দুবার সাক করার পরেই দেখছি এখান দিয়ে লিকুইডটা উঠছে। কেন? স্ট্র এর মধ্যে আগে কিন্তু ভ্যাকেন্ট ছিল, কিছু ছিল না। এবার কিছু ছিল না মানে ওটা কি একদম ভ্যাকেন্ট থাকবে? না, ওটার মধ্যে এয়ার ছিল। আমি যখন এটাকে সাক করছি, এয়ারটা আমার রেসপিরেটরি সিস্টেমের থ্রুতে লাংসে চলে গেছে। এবার এই জায়গাটা ভ্যাকিউম হয়ে গেছে, তার মানে ওর মধ্যে প্রেশারটা কমে গেছে। বাইরে থেকে এখানে ধরো কোনো একটা লিকুইড যেই আমি খাচ্ছি, এই লিকুইডের উপরে অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করছে। এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা এই লিকুইডটাকে পুশ করছে যাতে এই লিকুইডটা স্ট্র এর ভিতরে ঢুকে যেতে পারে। তাহলে কি বললাম? আগে স্ট্র এর মধ্যে এয়ার ছিল, যেটা আমি সাক করার জন্য লাংস এর মধ্যে এয়ারটা আমার চলে গেছে। এখন এই স্ট্র এর মধ্যে কিছু নেই, ভ্যাকেন্ট রয়েছে, তার মানে প্রেশারটা একদমই কম। কিন্তু বাইরে থেকে অ্যাটমসফিয়ারিক প্রেশার এই বাইরে মানে কন্টেইনারের মধ্যে যে লিকুইডটা রয়েছে তার উপরে অ্যাপ্লাইড হচ্ছে। এই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ওই লিকুইডটাকে পুশ করে স্ট্র এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, তারপরে স্ট্র থেকে আমার মুখে ওটা চলে আসছে। When we suck a straw, the air within it goes to the lungs. The atmospheric pressure causes the drink to move up into the straw by applying force on it. Right? নেক্সট হচ্ছে দ্য ফিট অফ লিজার্ডস অ্যাক্ট লাইক সাকশন প্যাডস। আমরা আমাদের একটা খুব ইয়ে হয় যে, আমার যেমন একটা খুব কথা ছিল ছোটবেলায় যে আচ্ছা টিকটিকি গুলো তো কি সুন্দর দেয়ালে হেঁটে বেড়ায়, আমরা কেন পারি না? কারণ টিকটিকিদের যে পা মানে লিজার্ডদের যে পা গুলো থাকে, সেগুলো কিন্তু সাকশন প্যাডের মতন কাজ করে। আমাদের অনেক সময় এরকম বল হয় না, যেগুলো দুম করে মারলাম গ্লাসের মধ্যে বা কাচের মধ্যে আটকে গেল, ওইগুলো হচ্ছে সাকশন প্যাড, যেগুলোর এফেক্টিভিটিটা কিছুটা লিজার্ডের ফিটের মধ্যেও থাকে, যার জন্য ওরা ওই কাইন্ড অফ ফিট গুলোকে কাজে লাগিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেশারের থ্রুতে ওরা দে ক্যান স্টিক অন দ্য ওয়ালস। নোজ ব্লিডিং হয়, আমরা হায়ার অল্টিটিউডসে, যেটা এক্ষুনি বললাম, হায়ার অল্টিটিউডসে গেছি। এবার হায়ার অল্টিটিউডসে গেলে আমার অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেকটা কমে গেছে, কিন্তু আমার বডি প্রেশার বা বিপি যেটাকে বলে সেটা তো বেড়েই রয়েছে। তাহলে বডি প্রেশার তখন যদি বেড়ে থাকে, আলটিমেটলি মানে বডি প্রেশার বলতে ব্লাড প্রেশার যেটা, সেটা আলটিমেটলি কিসের প্রেশার? ব্লাডের প্রেশার। তাহলে আমার বডির ভিতরে প্রেশারটা বেশি আর বাইরের প্রেশারটা কম, তাহলে সেম হায়ার থেকে লোয়ারের দিকে যাবে। তখন ওটা কিন্তু কিছুটা ব্লাডটাকে বাইরে বের করে দিতে চায়। তখন আমাদের এরকম নোজ ব্লিডিং একটা জিনিস দেখা যায় যে বডির ভিতরে প্রেশারটা বেশি রয়েছে, ও ব্লাডটাকে কিছুটা পুশ করে বাইরে বের করে দিতে চাইছে যাতে বডির প্রেশারটা কমে যায়, ব্লাড প্রেশারটা। তখন আমাদের কিছুটা নোজ ব্লিডিং দেখা যায়। নেক্সট ইজ সিরিঞ্জ গেটস উইথ লিকুইড when gets with liquid when the plunger is pulled. আমরা সিরিঞ্জের ক্ষেত্রে দেখি প্লাঞ্জার মানে যেই পোর্শনটাকে এরকম ভাবে টানা হয়, এটা যদি সিরিঞ্জ ধরে নাও, তো যেই পোর্শনটাকে আর কি টানা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি প্লাঞ্জার। তো প্লাঞ্জারটাকে আমরা যখন টানি, এই ভিতরের যে এয়ার যেটা ছিল সেটা বেরিয়ে গেল, তখন এই বাইরে যে লিকুইডটা থাকবে সেটা সেম ওই স্ট্র এর মেকানিজমে এই ছোট যে নিডলের মতন স্ট্রাকচারটা থাকে সেটা থ্রুতে সিরিঞ্জের ভিতরে ঢুকে যাবে। সিরিঞ্জ gets with liquid when the plunger is pulled. Atmospheric pressure acts on the liquid. তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের ফোর্স এন্ড প্রেসারের ক্লাস। নিউমেরিক্যালস গুলো আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন থ্যাংক ইউ।